আচ্ছা, এই পর্যন্ত আমরা মোটামুটি অনেক ধরনের ওয়েবসাইট ডিজাইন করা শিখছি। এখন আমরা যেগুলো শিখছি শুধু যদি ওগুলোই বানাইতে পারি তা কিন্তু না, আমরা এর বাইরেও যদি অন্য ধরনের ওয়েবসাইট বানাইতে পারি আমরা ডিজাইন রিলেটেড সব ধরনের ওয়েবসাইটই বানাইতে পারবো। আস্তে আস্তে ক্লায়েন্ট যে ফাংশনালিটি গুলো আমাদেরকে দিবে ওই ফাংশনালিটিটা কিভাবে করতে হয় হেল্প নিয়ে বা অনলাইন সার্চ করে এআই কে জিজ্ঞেস করে ওই প্লাগইনটা আমি একটু ঘাটাঘাটি করে ওই ইমপ্লিমেন্ট করে দিব। এটা তাই না, আমাদের তো আসলে ওয়ার্ডপ্রেসে মিলিয়নস অফ প্লাগইন আছে, সব তো কভার করা পসিবল না। সো আমাদের একটা নলেজ চলে আসলো কিভাবে কাজ করতে হয়। সো আপনি যদি ফোন চালানো শিখে যান, নতুন যে ফোন আসে প্রতিবার কি আপনাকে শিখতে হয়? শিখতে হয় না, কিন্তু ওই ফোনগুলো কি করতে পারেন আপনি হাতে নিলেই শুরুতে আপনাকে জাস্ট একটু এক্সপ্লোর করতে হয় কোথায় কি আছে, নতুন কি ফিচার আসছে। কারণ প্রত্যেক বছরই দেখবেন ফোনে অনেক প্রচুর নতুন নতুন ফিচার আসে, বাস ওগুলো আপনাকে আর শিখতে হয় না। আপডেট দেওয়ার পর পরই আপনি কিন্তু বুঝে যান যে এটা নতুন আসছে, এটা কি করে, ও আচ্ছা এটা এটা করে, এটা ওইটা করে, ওরকম। সো ক্লায়েন্টের কাজও যখন আমরা করব, আমরা কিন্তু চাইলে একটা প্লাগইন ঘেটে ওই প্লাগইনটা কিভাবে কাজ করে ওটা দিয়ে কাজ করে দিতে পারবো। So একটা ক্লায়েন্টের কাজ যখন আমি করে দিব ওইটার উপর আমার এক্সপিরিয়েন্স হলো, কয়েকটা ক্লায়েন্টের কাজ যখন ওই একই রিলেটেড সার্ভিস দিয়ে আমি করে দিব ওইটার উপর আমি এক্সপার্ট হয়ে গেলাম বা ইমিডিয়েট স্টেজে গেলাম, দেন কাজ করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যাবো। তো এইভাবেই আসলে কাজ করে সিএমএস এর কাজগুলো। আপনি শুরুতে স্টার্ট করতে হয়, আপনার একটা কনফিডেন্স আসতে হয়, কনফিডেন্স আসার পরে আপনি জাস্ট ওইটার উপরেই কাজগুলা করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন আমাদের তারপরেও মার্কেট প্লেসে যাওয়ার আগে একটু কনফিডেন্সের ল্যাকিংস থাকে, মনে হয় যেন আমি কিছু মনে হয় পারি না, ক্লায়েন্ট কাজ দিলে কিভাবে করব। এই রিলেটেড টেনশন করার কোনো দরকার নাই, কারণ আপনাদের শুরুতে যে আহ, এই যে লো কনফিডেন্সটা থাকবে এইটাকে বুস্ট আপ করার জন্য আমাদের সাপোর্ট টিম স্টার্ট হবে আপনাদের ফাইবার ক্যাশ যেদিন থেকে শুরু হবে। আপনাদের সম্ভবত ফাইনালের পরপরই ঈদের পরপরই ফাইনাল পরীক্ষা, রাইট? আপনাদের কিছু বলছে এই বিষয়ে? ভাইয়া 15 তারিখে স্টার্ট হওয়ার কথা বলছে ফাইবার ক্র্যাশ কোর্সটা। হ্যাঁ হ্যাঁ, ঈদের তার পরে আগে ফাইনাল ফাইনাল পরীক্ষা পরীক্ষা ভাই। হয়ে যাবে, 15 তারিখের আগে হ্যাঁ, আপনাদের একটা ফাইনাল হ্যাঁ, পরীক্ষা হয়ে যাবে, আসিফ ঠিক ভাই আছে? বলেছে। হ্যাঁ। সো ওই পরীক্ষার মধ্যে আপনি পরীক্ষা দেওয়ার পরই ফাইবার ক্যাশ স্টার্ট হয়ে যাবে। ফাইবার ক্যাশ যেদিন থেকে স্টার্ট হবে ওই দিন থেকে আপনার সাপোর্ট চালু হবে। কোন সাপোর্ট? 24/7 সাপোর্টটা, 24 ঘন্টায় সাপোর্ট আছে। এরকম জুমে আমি যে কথা বলতেছি এরকম দেখবেন কাউকে না কাউকে সাপোর্ট দিচ্ছে ওইখানে। মার্কেট প্লেস রিলেটেড, স্কিল রিলেটেড, প্রজেক্ট রিলেটেড, রিকোয়ারমেন্টস রিলেটেড, কোনো একটা ফাংশনাল রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট দরকার হবে আপনি কিন্তু ওইখান থেকে সাপোর্ট নিতে পারবেন। ইভেন ক্লায়েন্ট কি বলছে বুঝতে পারি নাই, ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, এই রিলেটেড যে কোনো ধরনের হেল্প আপনাদের কিন্তু করা হবে ওই সাপোর্টটাতে, ঠিক আছে? এটা বুঝাই দেওয়া হবে ফাইবার দিন থেকে শুরু হয়ে লাইফ টাইম আপনাদের জন্য এটা থাকবে। তখন কি হবে, আপনি অনেক কিছু পারবেন না, বুঝবেন না, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এটা পারবেন। আপনি যদি বলেন ভাই আমি ডিজাইনের পার্টটা পারবো, এটা পারবো, বাট এই ফাংশনালিটিটা কেমনে করে আমি জানি না, কারণ এই ফাংশনালিটি আমরা শিখি নাই, তখন কিন্তু আপনাকে বলবে ডিজাইনটা কমপ্লিট করেন, ফাংশনালিটি এই প্লাগইনটা করা যাবে, দেখাই দিব, সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারছি? জি। সো কাজ করে দিবে ব্যাপারটা এরকম না, কারণ এটা পসিবল না, বাট কাজ কিভাবে করতে হয় এটা আপনাদের বলে দিবে। এটা বলে দিলে তো আপনি পারবেন নাকি? যেমন আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন ভাই এই ফাংশনালিটিটা কি দিয়ে ইমপ্লিমেন্ট করে, আমি বলে দিলাম এই প্লাগইনটা ট্রাই করেন, এই প্লাগইন দিয়ে করা যায়। এখন আপনাকে কি আমাকে ধরে ধরে দেখাই দিতে হবে প্লাগইনটা কিভাবে কিভাবে কাজ করে, নাকি প্লাগইনটা ইনস্টলের পর আপনি ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন? কি মনে হয়? ঘাটাঘাটি করলে বুঝতে পারবো। ঘাটাঘাটি বুঝতে করলে পারবেন, বুঝে মানে যাবে। এতটুকু কনফিডেন্স আসলে তো আমাদের সবার চলে আসছে অ্যাটলিস্ট। আচ্ছা, এইটাই অবশ্যই। দরকার, ঠিক আছে? এরপরে কাজটা আপনারা আস্তে আস্তে নিজেরা করতেই পারবেন। বাট বিশেষ করে এখন যে এআই যুগ আসছে, কারণ আমরা মনে করি এআই আমাদের জব নিয়ে যাবে, আসলে আমাদের জব নিয়ে যাবে না, যারা অলরেডি জবে এক্সিস্ট করে তাদেরকে পাওয়ার আপ করবে, নতুন যারা আসবে তারা স্ট্রাগল করবে। কারণ আপনারা যেহেতু জানেন কি লিখতে হবে তাকে, তাই না? আপনি জানেন ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, প্লাগইন জিনিসটা কি, প্লাগইন কিভাবে কাজ করে, একটা প্লাগইনের ফিচার বলতে কি বোঝায়, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন অপশনটা কোথায় আছে, এই জিনিসগুলো আপনারা জানেন, রাইট? যখন এ আপনাকে বলবে যে তুমি ওয়ার্ডপ্রেসে যাও, ওয়ার্ডপ্রেস থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে এই এই কোডটা বসাও, ওয়ার্ডপ্রেস থেকে কাস্টমাইজে গিয়ে মেনুটা চেঞ্জ করে দাও, কারণ আপনাকে কিন্তু তখন আর কি হচ্ছে না, দেখাই দিতে হচ্ছে না, কারণ আপনি অলরেডি এই সেক্টরে বা এই সিএমএস গুলাতে আপনি কাজ করে অভ্যস্ত। এই জন্য আপনাকে যখন গাইড করা হচ্ছে খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারতেছেন, রাইট? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? জি। সো এআই আমাদের জন্য জি ভাইয়া। জি ভাইয়া। dangerous কিনা এইটা নিয়ে অনেকে টেনশন করি আমরা, যে এখন ওয়ার্ডপ্রেস শিখে কি লাভ, এটা শিখে কি লাভ, ওইটা শিখে কি লাভ। 2022 থেকেই তো এই জিনিসটা স্ট্রাগল করতেছে, এখন 25 অলরেডি 3 বছর হয়ে গেছে এআই আসার পর থেকে। এটা আরো কি করতেছে, এখন পাওয়ার আপ করতেছে। এখন আমি কোনো ক্লায়েন্টকে নাই করি না লিটারেলি। আগে দেখা যেত আমি 10টার মধ্যে 2টা 3টা ক্লায়েন্টকে না করে দিতাম, না না এই ফিচারটা সম্ভব না বা এরকম না ওরকম না, বা আমাকে কাস্টম করে হাত দিতে হবে, আমি $200 এই প্রজেক্টটা করবো না, সো অন, ঠিক আছে? বাট এখন কিন্তু আমার কাছে ওই কনফিডেন্স চলে আসছে, আমি বলতেছি না তুমি যদি আমাকে এতটুকু দাও, আমি আমার একটা কনফিডেন্স আছে যে আমি কোনো না কোনো ওয়ে বের করতে পারবো, ঠিক আছে? আমার কাছে বিশাল লাইব্রেরি আছে, আমার কাছে চ্যাট জিপিটি প্রিমিয়াম নেওয়া আছে, আমার কাছে অন্যান্য এআই আছে, আমি বিভিন্ন জিনিস থেকে আমি কিন্তু সোর্স করতে পারি। আমি তাই বলে বলতেছি না আপনাদের প্রিমিয়াম নেন, একটা সময় হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট আপনাদের হয়ে যাবে যে প্রিমিয়াম নিয়ে নেবে। আমার ক্লায়েন্টই যেখানে আমাকে প্রিমিয়াম দিয়ে দিছে, সো আমি তার প্রিমিয়াম চ্যাট জিপিটি ইউজ করি, সে আসলে ইউজই করে না ধরতে গেলে, তো আমাকে সে দিয়ে দিছে এটা, ঠিক আছে? এটা প্রিমিয়ামের হিউজ ফিচার,
ঠিক আছে? বা এখন আপনি দেখবেন অনেকে শেয়ার অ্যাকাউন্ট সেল করে, ওকে? যখন মার্কেট প্লেসে যাবেন 300 400 500 টাকা হইলেই পাওয়া যায়। সো তারা কি করে, একটা বাল্ক একটা অ্যাকাউন্ট নেয়, এটা ওদের একটা প্যাকেজ আছে হয়তো। তো ওইখানে কি করে আপনাকে একটা শেয়ার অ্যাকাউন্ট দেয়, তাই না? ওইটাতেও আপনি করতে পারেন যদি মনে করেন এটা আপনার জন্য ইউজফুল। সো আমি কিন্তু ওয়ে শেয়ার করতেছি অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাদের, আমি আপনাদেরকে কোনো কিছু মার্কেটিং বা কিছু করতেছি না। টিচার এক জিনিস, মেন্টর আর এক জিনিস, রাইট? টিচার আপনাকে বলে দিবে এটা এইভাবে হয়, আর মেন্টর আপনাকে গাইড করবে। সো আমি আপনাকে গাইড করতেছি আমি কিভাবে কাজ করি, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা মেন্টরে কি মার্কেট প্লেসে সরাসরি যেভাবে কাজ করে কোর্সগুলো ওইভাবে সাজায়, ঠিক আছে? আমরা প্রত্যেক কোর্সে কিছু না কিছু আপডেট আনি। সো আপনাদের কোর্সে আমি এই জিনিসটা বারবার, কিন্তু এর আগেও কয়েকবার মনে শেয়ার করছি না এই জিনিসগুলো নিয়ে। সেইটা আমি এখন বর্তমানে খুব বেশি ইনফ্লুয়েন্স এটা থেকে, মানে এটা আমাকে কাজে লাগাইতে হবে, নাহলে কিন্তু আমি পিছিয়ে পড়বো, রাইট? তো আমি আহ, ধরতে গেলে আপনার 2024 থেকে মোটামুটি হিউজ পরিমাণে এটার উপর ইনভলভ, অ্যান্ড প্রচুর আমি এটার উপর থেকে দেখা যাচ্ছে কাজ বের করে নিচ্ছি, ঠিক আছে? আপনার আমার যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে যান, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনাকে কি করে পেইড কিছু সার্চ দিতে দেয়। আমার অনেকগুলো সিঙ্ক না, আমার এগুলোতে যদি চ্যাট জিপি অ্যাকাউন্ট থাকে আমি জি। প্রত্যেকটাতে কিন্তু 4টা 5টা করে প্রিমিয়াম সার্চ দিতে পারবো। ইমেজ জেনারেট করতে বলতে পারবো, ইমেজ দিয়ে বলতে পারবো আমাকে গাইড করো। আমি ক্লায়েন্টের কনভারসেশন বা ক্লায়েন্টের একটা কোনো কিছু স্ট্রাকচারের ইমেজ তাকে ডিরেকশন করে কিন্তু আমি বলতে পারবো। লেটস সে আমি যদি এই অ্যাকাউন্টে যাই, ওই চ্যাট জিপিটি প্রত্যেকটা খাতে আমার চ্যাট জিপিটি আছে। অলদো আমার কাছে ক্লায়েন্টের প্রিমিয়াম আছে, বাট তারপর আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য অন্তত রাখি। যে দেখেন, আমি তো এখন সার্চ করতে পারবো, এখানে যা সার্চ করবো এটা কিন্তু প্রিমিয়াম রেজাল্ট দিবে আমাকে, ঠিক আছে? সো 3টা 4টা পর্যন্ত সার্চ আমাকে প্রিমিয়াম দিতে, এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, বাট আমাকে সার্চ দিবে। ইভেন আমাকে যখন ফাইল আপলোড করতে দিচ্ছে, পিডিএফ দিতে পারি, ক্লায়েন্ট একটা বিশাল পিডিএফ দিয়ে আমাকে বলছে এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে, আমি এখানে দিয়ে বলতে পারি আমাকে সামারাইজ করে ব্যাপারটা, ঠিক আছে? সো ধরেন আমি তাকে ফিট করাবো প্রথমে যে আমার কি কি কন্টেন্ট আছে, কি কি ডকুমেন্টস আছে। সো লেটস দেখি আমার কাছে কোনো ক্লায়েন্ট ডকুমেন্ট আছে কিনা, তাহলে আমি আপনাদের দেখাই দেবো। যেগুলো আমি ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিছি, এটা আরেকটা এআই ইউজ করে। So, আমার একটা ক্লায়েন্টই আছে শুধুমাত্র, সে আমাকে সেগুলো করায় নাই। সে জানে আমি এআই দিয়ে করে দেই, বাট আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা কোর্স করছি, সো আমার জানা আছে প্রম্পট কিভাবে লিখতে হয়। সো এটা একটা নতুন ওয়ার্ড, রাইট? প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে অনেকে শুনছেন, রাইট? জি ভাইয়া। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব ভালো একটা স্কিল ইন দ্য ফিউচার, ঠিক আছে? আমি কয়েকটা কোর্স করছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর অনেক আগে। আহ ধুবরাটির নাম তো শুনছেন অনেকে, তাই না? ওর একটা আহ, ওটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং না এক্স্যাক্টলি, ওটা হচ্ছে এআই বেসড স্কিল। ওর কোর্সটা আমার নেওয়া ছিল, আর কয়েকটা কোর্স নেওয়া ছিল, ইউডিউমিতে কয়েকটা কোর্স নেওয়া ছিল। সো এখান থেকে কিছু জিনিস শেখা। সো প্রম্পটের ব্যাপারগুলোও আপনারা কিন্তু আস্তে আস্তে শিখবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু খুব ভালো একটা স্কিল। ইউটিউবে অনেক ফ্রি ফ্রি ভিডিও আছে এখন কিভাবে প্রম্পট লিখতে হয় প্রপারলি। এআই কে যদি আপনি বুঝাইতে পারেন, এআই এর কাছ থেকে আপনি হিউজ জিনিসপত্র বের করতে পারবেন, ঠিক আছে? সো ইমেজ জেনারেট করার জন্য একটা খুব ভালো ওয়েবসাইট হচ্ছে লিওনার্দো এআই। এটার নাম শুনছেন? আগে চ্যাট জিপিটি দিয়ে করতাম আমি, চ্যাট জিপিটি কিন্তু জি। প্রিমিয়াম, আমি বললাম 3টা দিতে দেয়। So, আজকের দিনে আমি এখনো ইউজ করি না এটা, আপনাদের দেখানোর জন্য। আমার প্রত্যেকটাতেই আছে, প্রত্যেকটা সিঙ্কে আমার দেখেন, তাহলে প্রত্যেকটাতে 4টা করে ধরেন আমার একটা দিনে, কিন্তু এর বেশি লাগার কথা না, রাইট? বাট একটা প্রবলেম হয় আমার, কারণ একটা ফ্লোতে থাকতে হয়। ধরুন 4টা রেজাল্টের পরে আমার আরো কিছু রেজাল্ট দরকার, তখন কিন্তু আমি আবার আরেকটাতে গেলে ওইটা মিস করে ফেলতেছি, রাইট? তো এটা একটা ফ্যাক্ট কাজ করে, এই জন্য আমি প্রিমিয়াম ডিরেক্টলি হচ্ছে ইউজ করতেছি এখন। বাট আপনাদেরকে একটা বললাম আর কি, অনেক সময় হয় একটা পিডিএফ দিয়ে আপনাকে হইতে পারে যে পিডিএফটাকে সামারাইজ করতে বলবেন আপনি। সো আপনি কিন্তু খুব ইজিলি পিডিএফটা দিয়ে বলতে পারেন যে আমাকে শর্টলি সামারাইজ করে দাও, আমি খুব ভালো বুঝি নাই ব্যাপারগুলো, অ্যান্ড গাইড করো আমি কিভাবে কি শুরু করতে পারি। সে কিন্তু এক্স্যাক্টলি আপনাকে গাইড দিয়ে দিবে। সো এই যে এটা দিয়ে খুব ভালো ইমেজ তৈরি করা যায়। And এটাকে আপনি আবার ইউটিলাইজ করতে পারেন কিভাবে, ক্লায়েন্ট যদি কখনো ইমেজ না দেয় বা ইমেজ আপনার দরকার হবে, আপনি বলতে পারেন আমার এই রিলেটেড সাইট আছে, আমাকে কিছু প্রম্পট তৈরি করে দাও। মাই ক্লায়েন্ট, ধরেন আপনাদের সহজ করে দিই, হ্যাঁ? আমার ক্লায়েন্ট এর ওয়েবসাইটে, লিওনার্দো এআই দিয়ে এআই কি কোনোভাবে ফ্রি ইউজ করার সুযোগ আছে? ট্রিক্স কোনো মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই প্রিমিয়াম? ফিক্স, আপনি 4টা করে ইমেজ প্রতিদিন ক্রিয়েট করতে পারবেন, এটাতে 4টা করেন, বাকিগুলোতেও 4টা 4টা করে করেন। আচ্ছা এটা তো আচ্ছা তার আচ্ছা, কিন্তু এটা খুব চমৎকার একটা জিনিস, ফ্রি ফাইলে কাছে দিত হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, লিওনার্দো। এখন ফ্রি ব্যাপারটা ওরা রাখে কেন, যাতে আপনাকে ইন্টারেস্ট ফিল করা যাবে, আপনি যাতে এর উপর ইনভলভ হন। কারণ আমি এটার উপর ইনভলভ হয়ে যাওয়ার পরে ক্লায়েন্টকে আমি অলরেডি প্রপোজ করছি নেক্সট উইকে সে আমাকে $12 দিয়ে এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে দিবে, এটা হ্যাঁ। বাট ও আমাকে যে পরিমাণ পেমেন্ট করে আমি $12 দিয়ে নিজের পকেট থেকে নিলেও আমার কিন্তু কোনো ক্ষতি নেই, ওটা আমার গায়েই লাগবে না, ঠিক আছে? জাস্ট ও আমাকে ইমেজ ক্রিয়েট করায় নাই, যে দেখেন ওর জন্য আমি একটা ফোল্ডারই করে রাখছি, জাস্ট ওর ইমেজ সবকিছু, ঠিক আছে? এই যে উইকলি সে প্রায় 30 40টার মতো ইমেজ আমার কাছ থেকে করায় নাই, যেগুলো, ঠিক আছে? যেগুলো দেখেন, ঠিক আছে? আমাকে বলে এই রিলেটেড লাগবে, এই রিলেটেড প্রজেক্ট যাচ্ছে আমার সামনে, ইমেজ তৈরি করে দাও, দেখেন এই রিলেটেড, ঠিক আছে?
সো আমি কি করি, এরপরে ওর জিনিসগুলো নিয়ে অ্যানালাইজ করে একটা প্রম্পট ক্রিয়েট করি আমি আমার নোটে। দেন ওই প্রম্পটটা দিয়ে আমি হচ্ছে এটা ক্রিয়েট করি। এই প্রম্পটটাকে আমি আবার রিফাইন করি এখান থেকে। ঠিক আছে, আমার জন্য কিছু ইমেজ লাগবে। তার ক্লিনিং এর ওয়েবসাইট। এখন ইমেজ বানানোর, আমি বাংলায় লিখি না, বাংলিশে চ্যাট জিপিটি ইংলিশেই লিখি, বাট আপনাদের ইজি করার জন্য আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে দেখবেন কোনো বাংলিশ কোনো কিছু নেই, সব ইংলিশেই কথা বলি ওর সাথে। এটা অভ্যাস হয়ে যাবে একসময়, আপনার নিজেই বাংলিশে আর কমফোর্টেবল লাগবে না, ইংলিশেই বলতে মন চাবে। ইমেজ বানানোর জন্য কিছু ক্রিয়েট করে দাও। ক্রিয়েট বাংলা কি বানায় দাও নাকি? আমাকে এখন কিছু প্রম্পট বানাই দিবে। হ্যাঁ, তুমি যে ক্লিনিং ওয়েবসাইটে যেমন হিরো সেকশনের জন্য ইমেজ, এই যে প্রম্পট দিছে দেখছেন, হিরো সেকশনের জন্য একটা প্রম্পট দিছে। এই প্রম্পটটা আমি ইউটিলাইজ করতে পারি এইখানে। ফাইন। সো এইটাতে আপনি কি করবেন, সর্বপ্রথম গেট স্টার্টেড দিয়ে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টে। আই এম নট শিওর এই সিঙ্কে আমার অ্যাকাউন্ট আছে কিনা, আমি সম্ভবত আরেকটা সিঙ্কে অ্যাকাউন্ট, আর কয়েকটা সিঙ্কে আমার অ্যাকাউন্ট আছে, চারটা চারটা করে আমি ইমেজ ক্রিয়েট করতে পারি। এটাতে নাই সম্ভবত, এখন করতে বলতেছে। এটা তো আউট অফ টপিক, আজকের টপিকের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট আপনাদের শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। এটা ভাই আমাদের ব্র্যান্ডিং এ এক্সপ্লোর করা হয়েছে লিওনার্দোটা। তাই? জি। তাহলে তো ভালো, আপনাদের আইডিয়া আছে তাই না? বাট এখন নতুন কি শিখলেন বলেন তো? নতুন শিখলাম যে একটা প্রম্পট ওয়েবসাইটের জেনারেশন। রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে একটা ইমেজ জেনারেট করা লাগে, বা একটা ওয়েবসাইটের ফুল ইমেজগুলো কিভাবে হ্যাঁ, জেনারেট হ্যাঁ। করবো, বা এখন প্রম্পট কি কথা, ইঞ্জিনিয়ারিং এর প্রম্পট বিষয়টাও কিভাবে বের নলেজ করতে হয় তাই দিলাম। না? আপনি হয়তো নিজের মতো করে জি। লিখতেন এখানে, কিন্তু এটা কিন্তু এআই কিন্তু পারফেক্টলি বুঝতো না আপনার জিনিসটা। এই প্রম্পটটাকে আপনি চাইলে আপনি কিন্তু রিফাইন করতে পারেন, আপনি একটু পড়লেও বুঝবেন। ঠিক আছে, হয়তো বা ওর ক্লায়েন্টের ডিফারেন্ট একটু কিছু দরকার, ওয়েল লিভিং রুম লাগবে, এরকম লাগবে, ব্রাইট লাগবে। ঠিক আছে, তো আপনি কিন্তু এখানে একটু রিফাইন করতে পারেন, বাট রিফাইন না করলেও কোনো সমস্যা নেই, ইজিলি আপনি করতে পারবেন। লেটস গো, এগ্রি করতে হবে। সো এটা একটা নতুন জিনিস এআই ইউজ করে আমি আরেকটা এআই কে ট্রেন করতেছি, আরেকটা এআই থেকে বেটার আউটপুট নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ট্রিক্সও শেখাই দেই, যেখানে ফ্রি একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ওপেন ব্যাপার, যেটা মানুষ দেখতে পারবে আপনি কি তৈরি করছেন। সেটা হচ্ছে এই যে ফ্লো স্টেট, সেটা নতুন, এটা ফ্রি, আনলিমিটেড নিতে পারবেন ইমেজ। ঠিক আছে, সো আমার তো কিছু জিনিস আছে না, আমার প্রাইভেসির দরকার নাই, থাকুক ওপেন, তাতে কি হয়েছে আমার, তাই না? যেমন এটা হচ্ছে প্রিমিয়াম, ক্লাসিক হুম। 40 ক্রেডিট করে যায়। ঠিক আছে, আপনাকে টোটাল 150 ক্রেডিট দিবে। মানে আপনি ওনার যে 3টা থেকে 4টা ইমেজ তৈরি করতে পারবেন একটা সিং থেকে। এই দেখেন কি সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে দিছে না? এটা যখন শেষ হয়ে যাবে ক্রেডিট, আপনি এটাতে গিয়ে ফ্লো স্টেজে যাবেন, কোনো ক্রেডিট লাগবে না, আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন এখান থেকে। বুঝতে পারছি? ভাই এই পিপল গুলা কি ওয়ার্ল্ডে এক্সিস্ট কোয়ালিটি কি করে? সেম হবে ভাইয়া? ক্লোজ 100% সেম হবে না, বাট কাজ চলে যাবে আপনার। কখনো যদি দরকার হয় আপনি এটা ট্রাই করতে পারেন। ইট ডিপেন্ডস, অনেক সময় দেখবেন এখানে আরো বেটার রেজাল্ট দিচ্ছে। এটা ডিপেন্ড করে আসলে কি প্রম্পট দিচ্ছেন এবং ওই প্রম্পটটা কি কিরকম এআই ক্যাচ করতে পারতেছে। ঠিক আছে, আসলে এই তো কোয়ালিটি ডিক্রিজ করে না, এটা ডিপেন্ড করে আপনার প্রম্পটের উপরে। যেমন এই ইমেজটা আপনি এখন বের করেন, আপনার ইমেজ এত ক্লিন হবে না, কারণ আমার প্রম্পটের মধ্যে পিলো থাকবে, উইন্ডো থাকবে, উইন্ডোটা কেমন ব্রাইট হবে, তারপর গাছ থাকবে, এগুলো সবই লেখা আছে এখানে। এটা তো আপনি লেখেন না, লিখেন? আমরা কি লিখি, আমার একটা ক্লিনিং ওয়েবসাইটের জন্য হিরো ইমেজ লাগবে, বা আই নিড এ ইমেজ ফর ক্লিনিং ওয়েবসাইট হিরো সেকশন। তো ও তখন র্যান্ডম জিনিসপত্র দিয়ে একটা তৈরি করে, যেটা অত বেশি সুন্দর লাগে। এটা প্রত্যেকটা জিনিস সুন্দর লাগতেছে না এখানে, দেখেন তো। And প্রত্যেকটা এলিমেন্ট সেম দেখছেন, বাট ডিফারেন্ট ওয়েতে সে সাজাইছে। সোফা আছে, সবগুলাতেই সোফা আছে। এগুলো সবই কিন্তু আমার প্রম্পটের মধ্যে আছে, আপনি যদি খুঁজেন। বুঝছি ব্যাপারটা? সো প্রম্পট জি মানে বুঝছি। পুরো আপনার রেজাল্ট আকাশ পাতাল করে দিবে। প্রম্পট যদি আপনি প্রপারলি এটা ইউটিলাইজ করতে পারেন সেটা। তো প্রম্পটের সবচেয়ে সহজ জিনিসটা আমি আপনাদের শেখাইলাম, যেটা হচ্ছে আরেকটা ইয়ে ইউজ করে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এখান থেকে প্রম্পট বের করে নিয়ে দেন ওই প্রম্পটটাকে ইউটিলাইজ করতে পারেন। কারণ সে আপনাকে যেই ডিটেলসটা এখানে দিছে, এই ডিটেলসটা এই খুব ভালো বুঝে, এই কে কি করতে হয় না, ফোর্স করতে হয় না, সে খুব ইজিলি এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারে। মানে এই তো আনলিমিটেড জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, যখন আপনি এগুলো লিমিট করে দিবেন ওর জন্য ভালো। ওর এত কিছু চিন্তা করতে হয় না, ও খুব সহজে জিনিসগুলো ইমেজ গুলো বসাতে পারে। আপনি যখন কিছু বলবেন না, ও থিঙ্ক করবে এটা দিব নাকি ওইটা দিব, নাকি এটা দিলে ভালো হবে নাকি ওইটা দিলে ভালো হবে, এটার সাথে ওইটা যাবে কিনা, বিভিন্ন জিনিস ওর ক্যালকুলেট করতে হয়। বাট যখন প্রম্পট দিবেন প্রপারলি, ওর ক্যালকুলেট করতে হয় না, ও আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। যাই হোক, আশা করি আইডিয়া চলে আসছে, রাইট? জি ভাইয়া। অলরাইট।
কিভাবে করে দিব? কি কিভাবে চাচ্ছেন? প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর্স গুলা। ও আচ্ছা আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো আই ডোন্ট থিঙ্ক ওরা শেয়ার অ্যালাউ করে। কারণ শেয়ার অ্যালাউ করলে আসলে খুব এত বেশি মানুষ পারচেস করতো না। কিছু কোর্স আছে হয়তো শেয়ার অ্যালাউ করে, ইউডিউমের কোর্স গুলা। এগুলো ইউটিউবে এখন অ্যাভেলেবেল আই থিঙ্ক। সো ইউটিউবের গুলো কাভার করেন, হ্যাঁ কারণ যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে তাহলে যোগাযোগ করেন, তাহলে আমি ট্রাই করবো। বাট এগুলো সব কাভার করে আমাকে দেয় তো অবশ্যই, কি কি কাভার করছেন। এগুলো কাভার করলে আর আমার কাছে আসবেনই না, এমনিতে আপনি অনেক কিছু শিখে যাবেন। চ্যাট জিপিটি প্রম বাট এআই। ভাইয়া বলেন। ভাইয়া এই যে আপনি যখন প্রথম মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করছিলেন একদম বিগিনার লেভেলে, যেমন আমরা কয়েকদিন পর যখন ফাইবারে কাজ করা শুরু করব, হুম মানে হুম আপনি যখন একদম ইনিশিয়াল স্টেজে ছিলেন হুম। তখন মানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের বাইরে আপনার আর কি কি জিনিসগুলো মনে হয়েছে যে আমি যদি এগুলা আরো শুরু থেকে বেটার করে শিখে যদি মার্কেট প্লেসে নামতাম তাহলে হয়তো আরো ভালো হতো? ওকে, গুড কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে, আপনার সবসময় মনে হবে কিছু না কিছু শেখা দরকার, কারণ মার্কেট প্লেস আপনাকে অলওয়েজ পুশ করতে থাকবে। এটার কাজ ভালো আছে, ওইটার কাজ ভালো আছে, লাইক পরবর্তীতে আমার ওয়েব ফ্লো শেখা ধরেন, তারপরে আমার উইক্স শেখা ধরেন, এই প্রত্যেকটা জিনিসই মার্কেট প্লেসের ইনফ্লুয়েন্স ছিল এটার পিছনে। রাইট। মার্কেট প্লেসে আমাকে পুশ করছে, কারণ ক্লায়েন্ট আমাকে নক করতেছিল, আমি জব সার্চ করতেছিলাম, আমি দেখতেছিলাম ওখানে খুব ভালো ভালো জব আছে, খুব কম বিট পড়তেছে, ওয়ার্ডপ্রেসে প্রচুর বিট পড়তেছে, ঠিক আছে। এরকম অনেক ব্যাপার স্যাপার ছিল। আমি তো ফাইবারে খুব বেশি দিন কন্টিনিউ করি নাই, বছর দুয়েকের মতন মনে হয়। তারপরে থেকে আমি কন্টিনিউয়াসলি আপওয়ার্কেই আছি। সো এইখানে আপওয়ার্কের একটা ব্যাপার হচ্ছে, ওইটা বললাম যেটা বিডের। আর গিক তো তখন অত গিক ছিল না, এখন যেরকম প্রচুর গিক, এখন আসলে ভয়ই লাগে এত বেশি গিক। তো এখন তারপর আবার ওদের আবার কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, যার কারণে নতুনরাও কাজ পায়, অ্যাকাউন্ট টিকায় রাখতে হয় এই আর কি। অ্যাকাউন্ট টিকে থাকলে সেই অ্যাকাউন্টটা একটা সময় গিয়ে স্টেবল হয়, ফেভারে এই দিকটা আবার ভালো এখন। এখন স্কিলের যে ব্যাপারটা, স্কিলের ব্যাপার হচ্ছে আপনার, আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসে কনফিডেন্সটাই দরকার। কনফিডেন্সটা থাকলে বাকি কাজ উঠানো খুব একটা ব্যাপার না। আপনি ক্লায়েন্টের সাথে হচ্ছে যে কনফিডেন্সটা যদি শো করতে পারেন যে আপনি তাকে খুব ভালো একটা আউটপুট দিতে পারবেন, এই ব্যাপারটাই আসলে ম্যাটার করে, পরবর্তীতে কাজ উঠানোই যায়। আর বাকি শুরুতে আপনার মনেই হবে যে স্কিলের একটা ল্যাকিংস আছে, যেটা সবার মধ্যেই ছিল, যেটা আমার মধ্যেও ছিল। আমার কাছে শুরুতে মনে হতো আমি কোনো কাজই পারবো না, আমাকে যদি প্রজেক্ট দেয় আমি কি করবো, আমি কিছুই জানি না। বাট আমাকে অ্যাসাইনমেন্ট যে কয়টা আছে আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে, যে কেউ যদি বলে দেয় এই কাজটা করো, আমি করতে পারবো। বাট ফুল প্রজেক্ট দিলে আমার কাছে মনে হচ্ছে যে আয় হ্যাঁ, ফুল প্রজেক্ট কেমনে করবো আমি। আমি ব্যাক ইন 2017-র কথা বলতেছি, হ্যাঁ। তখন, এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি একটা দুটো প্রজেক্ট করে ফেলবেন তখন আমি তেমন কিছুই না, আমি যা করছি এগুলোই তো। আমাকে একটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয়, দেন পেজ তৈরি করে 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 কাজ করতে হয়। পেজ তৈরি করতে করতে গিয়ে পরে হঠাৎ করে মনে হয় আরে হোম পেজে তো কিছুই শো করে না, হোম পেজে কেমনে জানি শো করে, আচ্ছা সেটিং রিডিং থেকে এটা ধরাইতে হয়, মনে আসছে, ধরাই দিলাম। আবার গিয়ে আমার মনে হচ্ছে যে ব্লগ পেজ বানাইতে বললো, ব্লগ পেজ কেমনে বানাবো জানি, ব্লগ পেজ তো বানাইতে পারি, এই ব্লগ পেজটাকে ব্লগ কেমনে ধরাবো, ধরেন আমার মাথায় কোনোভাবেই আসতেছে না। হয়তো বা আমি গিয়ে কাউকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো সেটিং রিডিং থেকে এইখানেই দেখেন একটা অপশন আছে পোস্ট পেজ, এইখানে ধরাই দিতে হয় পেজটা। ছোট্ট একটা ইনফো না, আমার কিন্তু আইডিয়া চলে আসলো। And এইগুলোই প্রজেক্টে তেমন আহামরি যে অনেক কিছু করতে হয় এরকম কিছু না। দেন এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝাই দিতে হয় এটাই। আর বাকি যদি এইচটিএমএল সিএসএস এর নলেজটা আপনার কাছে থাকে, কিছু কিছু জায়গাতে আপনি একটা হেল্প পাবেন, ঠিক আছে। বিশেষ করে কিছু কিছু জায়গায় এমন হয় যে জিনিসগুলা ছোটখাটো ব্যাপার, ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য একটু চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রে, দেখা যাবে এইটার আপনার খুব বেশি কন্ট্রোল নাই, বাটনটা কালার চেঞ্জ করার। আপনি ইন্সপেক্ট করে এই কালারটা চেঞ্জ করে এই কোডটা কোথায় বসায় বলেন তো, কাস্টম সিএসএস করলে কোড কোথায় বসায়? প্লাস দিলাম, এখানে আমি দিলাম প্লাগইনও ইউজ করা যায় এবং অ্যাডভান্সে হচ্ছে ভাইয়া। প্লাগইন। বা কাস্টম সিএসএস এর এলিমেন্টের একটা অপশন আছে বা থিমের একটা অপশন থাকে কাস্টম সিএসএস বসানোর জন্য। আর যদি এক্সট্রা মানে লার্জ স্কেলে এডিট চেঞ্জ করা এডিট লাগে পেজে তাহলে গেলে ওয়ার্ডপ্রেসে, আমাদের কিন্তু হয়, দেখেন ওয়ার্ডপ্রেসে এডিটে কিচ্ছু গেলে লাগে না, ডিরেক্ট। ওয়ার্ডপ্রেসে কিচ্ছু লাগে না, এলিমেন্টরও লাগবে না। দেখেন কাস্টমাইজে যাবেন, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজে এইটা একটা ওপেন অপশন, সবসময় এটা ইউজ করবেন, এক জায়গায় থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছি? আমরা এলিমেন্টর ইউজ করলাম, এটাতে ইউজ করলাম, ওইটাতে ইউজ করলাম, সেটা করতে পারেন। এলিমেন্টর কখনো ইউজ করবেন, শুধুমাত্র ইউজ করবেন যখন সিলেক্টর ইউজ করবেন। সিলেক্টর পার্টটা বুঝেন? জি ভাইয়া, মানে সিলেক্টরটা ইউজ ইন্ডিভিজুয়াল করে কোনো স্পেসিফিকলি প্যারেন্ট ওই ঢুকলে। এলিমেন্টস তাকে টার্গেট করার জন্য, রাইট? হয়তো আপনি জি ক্লাস নেম জানেন না, বা ক্লাস নেম নাই হয়তো ওটার মধ্যে থাকতেই পারে, ওই এলিমেন্টসটাকে টার্গেট করার জন্য সিলেক্টরটা সিলেক্টর ইউজ বুঝে করেন, দেন। শুধুমাত্র তখন আপনি এলিমেন্টর ইউজ করে সিএসএস করেন। বাকি সবসময় সিএসএস করবেন এইখানে কাস্টমাইজ থেকে এডিশনাল সিএসএস, মনে থাকবে? এই যে হয়ে গেছে, দেখছেন?
সো এখান থেকে করবেন কেন? কারণ তাহলে সব কোড আপনার এখানে থাকবে, আপনি যে কোনো সময় নজর দিলেই বুঝতে পারবেন আপনার কোড। এক এক সময় এক এক জায়গায় এলিমেন্টরের তো অনেক উইজেট থাকবে, শত শত উইজেট থাকবে, কোন উইজেটের মধ্যে যে সিএসএস করে রাখছেন আপনি খুঁজতে খুঁজতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? শুরুতে আমি এটা করতাম, আমি এলিমেন্টরটা থেকেই সবসময় দেখা যেত সিএসএস করতাম, কোনো একটা সেকশনে বসাই দিতাম, কোনো একটা উইজেটে বসাই দিতাম। এটা করবেন না, এটা করলে আপনি এই জিনিসগুলো গুছাইতে পারবেন না কখনোই। সেটা মাথায় রাখবেন অলওয়েজ। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট দ্য আপনার ফ্রি ফ্রি সিএসএস, এসটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রি প্লাগইন থাকে, ওখানে তো আরো অর্গানাইজ হতে রাখা যায়, যেমন কোন সেকশনের জন্য রাখছি ওটার নাম লেখা যায় আর কি, এই সেকশনের জন্য এই সিএসএস এটা তো গুলো আর কি, সিরিয়াস এক পর্যায়ে সুবিধা চলে দিয়ে গেলাম, দেয়। আমি যদি সিরিয়াসলি করতে চাই, আমি সিরিয়াসলি রেকমেন্ড করতেছি না। কারো যদি পারা ওই ওই লেভেলের পারি আমরা, তাহলে সমস্যা না, মানে ছোটখাটো ব্যাপারগুলো বলতেছি আর কি। ঠিক আছে? বাকি আপনার যদি ধরেন এত হেভি কাস্টমাইজ বা এত হেভি এইচটিএমএল সিএসএস তো সাইটে খুব কম দরকার হয়। যদি দরকার হয় যে ওই সাইডের কিছুই তেমন চেঞ্জ করা যায় না, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা ওইদিকে মুভ করতে পারি, সেটা তো অপশন আছেই, রাইট? বাকি জি। ছোটখাটো ব্যাপার, ছোট্ট একটা চেঞ্জেস, ছোট্ট একটা দুইটা চেঞ্জেস, বা ডেস্কটপে ঠিক আছে, মোবাইলে ছোট্ট একটু চেঞ্জেস, ওই জিনিসগুলোর কথা বলতেছি। ঠিক আছে? ওটার জন্য আমাদের তো এক্সট্রা একটা প্লাগইন ইউজ করার দরকার নাই, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি? বাকি দ্যার ইজ অলওয়েজ সাম অপশন, ধরেন আরো বেশি হেভি কাজ করার জন্য, আরো কিছু হেভি এইচটিএমএল সিএসএস করার জন্য, বা আপনাকে কেউ এইচটিএমএল সিএসএস লিখে দিলে বললো এটা একটু ইমপ্লিমেন্ট করে দাও সাইটের মধ্যে, বা আপনি ধরেন এইচটিএমএল সিএসএস পারেনই না, কেউ একজন পারে, আপনার কোনো ফ্রেন্ড বা পরিচিত, আপনি বলেন ভাই এই সেকশনটা এরকম এরকম লাগবে, একটু কেমনে করা যায় কাস্টম সিএসএস দিয়ে করে দেন। সে করে আপনাকে বড় একটা কোড দিয়ে দিল, সেই কোডটা হয়তো আপনি বসাইলেন, মনে হলো যে এই কোডটা আপনি প্লাগ ইন দিয়ে অর্গানাইজ ওয়েতে বসাইতে পারবো, আপনি তখন বসাইলেন। ঠিক আছে? জি। ওকে, অনেক আলোচনা করলাম, চলেন আজকের ক্লাসে মুভ করি। ও আজকে তো ভালো উপস্থিতি, 16 জন। আপনারা তো 10 জনের বেশি হইতেই চান না। আচ্ছা, গ্রেট। আজকে যে টপিকটা শিখবো আমরা, আজকে হচ্ছে একদম চেরি অন দি টপ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সাইটে কেউ যদি আইসা লগ ইন করতে চায়, রেজিস্ট্রেশন করতে চায়, আমরা কাউকে সাবস্ক্রাইবার হিসেবে রাখতে চাই, আমরা তার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাই, সে অ্যাকাউন্ট করলো, আমি চাই যে পেন্ডিং এ থাকুক, ভেরিফাই না হয়ে যাক ডিরেক্টলি, আমি যখন অ্যাকসেপ্ট করবো তখন সে অ্যাকসেপ্ট হবে। আমি চাই কেউ যদি আমার সাইটটা দেখতে চায়, দেখতে চাইলেই তাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে সে অ্যাকাউন্ট দেখতে পারবে না। আবার হইতে পারে রেজিস্ট্রেশন করলেই দেখতে পারবে তা না, রেজিস্ট্রেশন করলে আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে সে দেখতে পারবে। বিভিন্ন লজিক্যাল ব্যাপার স্যাপার থাকে, এই জিনিসগুলোই আজকে আমরা করার চেষ্টা করব। এটার জন্য কয়েকটা প্লাগইন আছে। প্রথম যেটা সবচেয়ে রেকমেন্ডেড বা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আলটিমেট মেম্বার। এটাকে 1000 বার আমি আনলিমিটেড মেম্বার বলা লোক। আনলিমিটেড মেম্বার নাকি? কাইন্ড অফ ওরকমই ফিল দেয়। আচ্ছা, আলটিমেট মেম্বার, হ্যাঁ, আরেকটা প্লাগইনও আছে কিন্তু ওয়ার্ডপ্রেসের, আলটিমেট অ্যাড অন। ঠিক আছে? ওইটার সাথে এবার এটা কনফিউজ হয়ে যায় না। তো ওইটাও একটা প্লাগইন, মানে অ্যাড অন আর কি। পাওয়ার প্যাক যেরকম অ্যাড অন, ওই এরকম একটা অ্যাড অন আগে দেখাইতাম, ওইটা ওইটা এখন আসলে খুব বেশি পপুলার না। আচ্ছা, সো অল ইন ওয়ান মেম্বারশিপ এটার মধ্যেই আছে। এই প্লাগইনটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ফ্রি অ্যান্ড পেইড এর মধ্যে খুব কম পার্থক্য। ইউজার প্রোফাইল, রেজিস্ট্রেশন, লগ ইন, মোটামুটি একটা সাইডে যা যা লাগে কমপ্লিট একটা সলিউশন দেওয়া আছে। পেইডটা হিউজ প্রাইস, বাট খুব বেশি কিছু এক্সট্রা কিছু নাই। এটা যদি সিরিয়াসলি কেউ শুধুমাত্র এই রিলেটেড সাইট করতে চায় তার জন্য লাগবে। অল কোর ফ্রি ফিচার, এই এই সব ফ্রি ফিচার এখানে এমনিই আছে। স্ট্যান্ডার্ড এক্সটেনশন, এক্সটেনশন এক্সট্রা এক্সট্রা কিছু কাজ করা যায়, যে জিনিসগুলো আসলে সিরিয়াসলি যে আমাদের লাগবে এরকম না। আর বাকি এটা হচ্ছে থিম দিবে আপনার সাথে একটা, এটা ঠিক আছে এক্সট্রা, আরো এটা নিবে। এই থিমের সাথে কিছু মানে রেডিমেড ডিজাইন আছে এই আর কি। তো তেমন আমাদের এই দিক দুই দিকের দিকে খুব বেশি ফোকাস করার দরকার নেই। এই প্লাগইনটার ডেভেলপার ভার্সন আমার কাছে আছে, বাট ওটা আমাদের দরকার হবে না, কারণ এই কোনো ফিচারই আপনার এখন আপাতত লাগবে না। এটা হেভি যদি ওই রিলেটেড সাইডই শুধুমাত্র সে করলো, সেখানে মানে হেভিলি কাজ দরকার লগ ইন রেজিস্টারে, তাহলে হয়তো বা এখানে কিছু এক্সট্রা এক্সটেনশন সেটা দরকার হতে পারে। বাট আমাদের মূলত যেটা লাগবে আসলে সবই এখানে আছে। ঠিক আছে? ইউজার প্রোফাইল, লগ ইন রেজিস্টার, তারপর কন্টেন্ট রেস্ট্রিক্ট করে দেওয়া, মেম্বার ডিরেক্টরিজ, ইউজার অ্যাকাউন্টস, এই মূলত এই জিনিসগুলো আমার লাগবে। তো আজকে আমরা ফ্রিটা দিয়েই ট্রাই করব, যাতে আমরা আপডেটেড ভার্সনটাও পাই এন্ড কাস্টমাইজটাও শিখে ফেলতে পারি। আর ফ্রিটা হলে পেডটাতে খুব বেশি পার্থক্য নেই, কারো যদি কখনো এরকম দরকার হয় একটু অ্যানালাইজ করে বা ওদের ডকুমেন্ট পড়েই ওটা কাজ করে দিতে পারবেন, যে রিসোর্সের ভিতরে ডকুমেন্টস আছে কিভাবে কাজ করতে হয়। আজকে দেখাই দিব মোটামুটি প্রায় যেভাবে কাজ করতে হয়, কি করতে হয় না করতে হয়। আচ্ছা, আমরা এটা সার্চ করে ইনস্টল করে ফেলবো। আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে কন্টেন্ট রেস্ট্রিক্ট প্রো।
এটা মূলত কন্টেন্ট রেস্ট্রিকশনের ব্যাপারে একটু অ্যাডভান্স, বাট লগ ইন রেজিস্টারে অত স্মুথ না এটা। কন্টেন্ট রেস্ট্রিক্ট প্রো আই থিঙ্ক এটার আনলিমিটেড একটা লাইসেন্স কিনে আমাকে ক্লায়েন্ট দিয়ে দিছে, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা রয়েছে কোথাও একটা। তো এটা সম্ভবত এই এই কোন প্যাকেজটা যেন ক্লায়েন্ট কিনে দিছিল আমাকে, ওর সাইটটাতে এখনো এটা ইউজ করে। এই যে এটা আনলিমিটেড, এই যেটা। সো ভাই ওই আমাদেরকে দেখায় না, আমাদের লোভ বেশি। আচ্ছা, এটা এটা লাগবে না, লাগলে আমি দিয়ে দিতাম, বুঝতে পারছেন, যেহেতু অপশন ছিল। আর বাকি ওইটা রেগুলার ইউজ করে তো, সো এই আর কি ব্যাপার। আচ্ছা, আর বাকি এটা হচ্ছে কন্টেন্ট রেস্ট্রিকশনের পার্ট গুলো, তো এইটা খুব রেয়ার, আমি একটা দুইটা কাজ পাইছি ম্যাক্সিমাম, এটা তো কেমন আসলে না, এইটা আসলে মূল কাজ হচ্ছে এখানে। ঠিক আছে, আরো কিছু আছে, আরো কিছু প্লাগইন আছে, ওগুলো দিয়েও করা যায়। সো এটা দিয়ে আশা করি আমাদের যে রিকোয়ারমেন্টস এগুলো ফুলফিল হয়ে যাবে। আলটিমেট মেম্বার ইনস্টল অ্যাক্টিভ। একটা কাজে ভাইয়া কি কি প্লাগইন দরকার? এটা তো এআই কে আস্ক করলে সে তো হ্যাঁ, একটা হ্যাঁ রেজাল্ট হেল্প দিবে। করবে আপনাকে, এই কে অ্যাক্স করে হেল্প করবে, সাপোর্টে গিয়ে অ্যাক্স করবেন, বা যারা আছে আপনার আপনার গ্রুপ মেম্বাররা আস্তে আস্তে দেখা যাবে এক একজন এক এক দিকে গিয়ে ভালো কাজ করতেছে। তাহলে আপনি একটা কাজ চাইলেন, জিজ্ঞেস করলেন এই রিলেটেড কি হেল্প দরকার, আমাদের কমিউনিটি আছে, সাকসেস গ্রুপ আছে। ঠিক আছে, কোথাও না কোথাও থেকে অপশন বা কোথাও না কোথাও থেকে সলিউশন একটা পেয়েই যাবেন। কারণ এমন ধরনের একটা কাজ চলে আসবে হয়তো বা খুব বেশি মানুষ ওটা শুনে নাই, And ওইটারও যে একটা প্লাগইন এক্সিস্ট করে এটা হয়তো আপনি জানেন না, তাই না? এআই কে যদি এক্সপ্লেইন করতে পারেন, সে অবশ্যই হেল্প করবে আপনাকে, আপনি সাপোর্টে গিয়ে অ্যাক্স করতে পারেন। সাপোর্ট মেম্বারদের যদি এই বিষয়ে জানা থাকে, কারণ তারা প্রতিদিনই মার্কেট প্লেসে যে কোনো রিলেটেড সাপোর্ট গুলো দিচ্ছে, তো তাদের একটা নলেজ আছে যে কিভাবে কোন কাজ, কোন প্লাগইন কোনটা কিভাবে করতে হয়, তারা আপনাকে হেল্প করতে পারবে। ভাইয়া আচ্ছা, আমি হচ্ছে এলিমেন্টর শিখে পরবর্তীতে যদি মানে ই কমার্স রিলেটেড কোনো প্রবলেমে পড়ি আর সাপোর্ট হেল্প চাই, তাহলে কি ওনারা হেল্প করবে? আহ, এটা কাইন্ড অফ করে না, বাট তারপর আমি বলে দিব যদি কখনো এরকম হয় আপনাদের যাতে হেল্প করে, আমি এলিমেন্টাল ব্যাচটাকে একটু আলাদাভাবে বলে দিই। কিন্তু আপনাকে শিখে যাইতে হবে, মানে আপনি কমার্স রিলেটেড কিছু জানেনই না, বাট কমার্স রিলেটেড প্রজেক্ট নিছেন, তাহলে প্রবলেম। তাহলে আপনাকে এত বেশি সময় দিতে হবে, আর ওই সময়টা ইউটিলাইজও করতে পারবেন না, দেখা যাবে আপনি কাজ নিজে কিছুই পারেন না, আপনাকে পুরোটা তাহলে প্রবলেম। আপনি শিখে গেছেন, আপনি কোথাও একটা হেল্প দরকার, আমি তো সেক্ষেত্রে বলে দিই যাতে আপনাদেরকে হেল্প করে। ঠিক আছে, এখন আপনি যদি কমার্স একদম একটা জানেনই না প্রশ্ন আছে কিছুই, ভাইয়া। এখন যদি আপনি একটা প্রজেক্ট নেন কমার্সে ইচ্ছা করে, দেন ওইটার হেল্প চাইলে তো আসলে আপনি নিজে ওই প্রজেক্ট উঠাতে পারবেন না, আর ওটা সাপোর্ট দিয়ে আসলে কখনো উঠানো সম্ভব না। জি। ভাইয়া ওই ক্রোকো ব্লকের সাথে কি আপনার এলিমেন্টর প্রোর কোনো কনফ্লিক্ট আছে? দুইটা একসাথে ইউজ করলে ওয়ার্ডপ্রেস উম, এরর হয়ে যায়, না, এই জিনিসগুলো বাট ইস্যু সলভ হইতে করে? পারে, স্পেসিফিক কোনো ভার্সনের সাথে হইতেই পারে, বাট এরকম আমার সাথে হয়নি কখনো, আমি এলিমেন্টর প্রো এর সাথেই ইউজ করি সব সময়। এটা হইতে পারে স্পেসিফিক কোনো ভাই একটা ভার্সনের সাথে ইস্যু করতে পারে। আমি হচ্ছে রিসেন্ট ওই কোডম্যান বিডি থেকে মানে আপডেট ভার্সনটা নিয়েছি 2.27 or 8 এরকম একটা নিয়েছি, 3.2.27 8 এরকম। আচ্ছা, সাইট পুরো ক্রাশ করতেছে, মানে কোনো কিছু এডিট করতে পারতেছি না। এটা আমার হুম, পার্সোনাল পোর্টফোলিও তো, আচ্ছা, দেখা আচ্ছা, যাচ্ছে কন্টেনার নিয়েছি, আমি শেষে দেখাবো কি হয়েছে, তারপর বুঝবেন বিষয়টা আর কি, এটা আচ্ছা, কি করা দরকার। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমরা আলটিমেট মেম্বারটা ইনস্টল করে ফেলছি, রাইট? এটা ইনস্টল করার পরই আমাকে একটা এই যে এখানে একটা সুন্দর সুযোগ দিবে, সুযোগটা কি, যে তোমার ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেস, তারপরে লগ আউট, মেম্বার ডিরেক্টরি কোনো পেজই ক্রিয়েট করা নাই, এই পেজ কি তুমি ক্রিয়েট করে ফাংশনাল করবা না আমরা করে দিব? অফকোর্স আমরা প্লাগইন থেকে করাই নিব। ডান। এই যে পেজগুলো তৈরি করে দিছে, যদি আপনার হইতে পারে থিম থেকে বা অন্য কোথাও থেকে আপনার, ধরেন এই পেজটা রেজিস্ট্রেশন পেজটা ডিফারেন্ট একটা রেজিস্ট্রেশন পেজ লোড করানো দরকার বা বানানো আছে, রেয়ার কেস যদি কখনো হয় তাহলে ওই পেজটা ধরাই দিতে পারবেন, এখানে জাস্ট সার্চ করে ওই পেজ ধরাই দিতে পারবেন। বাট এখানে আমাদের আসলে কোনো কিছু ধরারই দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জ। ওয়েট করা।
অলরাইট। সো আমরা কি করলাম, এখান থেকে জাস্ট সেপশনস দিয়ে দিলাম, তার মানে আমাদের পেজগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন পেজগুলো দেখবো কোথায়? এই যে পেজেস অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে চলে আসছে কোনগুলা, এই যে ইউএম মানে আলটিমেট মেম্বার যেগুলো, এগুলো সবই চলে আসছে। ওকে, ফাইন। এখন এই জিনিসগুলোকে ভিজিবল করার জন্য আমরা কি করব? আমরা মেনু ইউজ করব। মেনুর মধ্যে আমরা এখানে অপশনগুলো শো করাবো। এখানে কিভাবে শো করাবো? আমরা অপশনে চলে যাই, অ্যাপিয়ারেন্স মেনু। আমরা একটা কাজ করি, নিউজ মেনুর মধ্যেই দিয়ে দিই। নিউজ মেনুর কিছু আইটেম কমাই দিই, না কমাইলেও হয়তো, আমরা just জায়গা করার জন্য কমাচ্ছি, না হলে গিয়ে আবার এডিট করে স্পেস কমাইতে হবে। আমাদের যেই জিনিসগুলো লাগবে আমরা এখান থেকে নিব। সো নতুন আমাদের লাগবে ধরেন অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্টার, লগ আউট। এই পেজগুলোই তো আমাদের ভিজিবল করা দরকার, তাই না? যাতে মানুষ দেখতে পারে। একটু রিফ্রেশ করি, চলে আসছে রাইট? অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্টার, লগ আউট। এখন এইখানে আমি তো কি অবস্থায় আছি? লগ ইন অবস্থায় আছি না? জি। আমাকে কোন জিনিসগুলো ইরিলেভেন্ট দেখাচ্ছে, যেটা দেখানো উচিত না? লগ ইন রেজিস্টার। লগ ইন, রেজিস্টার, তাই না? জি। আচ্ছা, আমাকে শুধুমাত্র লগ আউট এন্ড অ্যাকাউন্টটা দেখানোর কথা। যেমন আমি যদি অ্যাকাউন্টে যাই, দ্যাটস ফাইন, আমার অ্যাকাউন্ট দেখাবে এখানে। এই যে আমার অ্যাকাউন্টের বিস্তারিত যা আছে এখানে দেখাচ্ছে। এখন আমাকে এইগুলা যে দেখাচ্ছে এটা সম্পূর্ণ ইরিলেভেন্ট। আবার যদি আমি এটা এমন কোন জায়গা থেকে দেখি যে এখানে আমি লগ ইন করা নাই, ওইখানে ওইগুলো সবই দেখাচ্ছে। ওখানে আমি হয়তো লগ ইন রেজিস্টার এই দুইটা জিনিস রিলেভেন্ট হইতে পারে, অ্যাকাউন্টটাও হয়তো বা থাকতে পারে, এখনো ক্লিক করলে হয়তো লগ ইন করতে বলবে। বাট লগ আউট কেন বলতেছে? আমি তো এখনো লগ ইন করিই নাই, রাইট? সো এই জিনিসগুলো আমাদের ফিক্স করতে হবে কোথা থেকে? এই মেনু অপশনের মধ্যেই আপনি দেখবেন প্রত্যেকটা অপশনের ভেতরে একটা করে অপশন আছে, এই মেনুটা কে দেখবে। And এই মেনুটা কে দেখবে? যে লগ ইন করা আছে নাকি লগ ইন করা নাই। লগ ইন করা নাই যে। লগ ইন করা আছে। না না, লগ ইন মেনুটা না এটা, যে লগ ইন করা নাই সে দেখবে। যে লগ ইন করা নাই তাহলে লগ করা আউট নাই। ইউজাররা। আচ্ছা, জি। রেজিস্টার কারা দেখবে? ওই সেম যেটা নাকি? এখন পর্যন্ত লগ ইন করে না, হ্যাঁ। হ্যাঁ। আর লগ আউট যে লগ ইন করছে অলরেডি। লগ রেজিস্ট্রেশন ইন করে করবে। ফেলছে অলরেডি, এই তো। আমরা চাইলে অ্যাকাউন্টটা লগ ইন আর দুইজনকে রেজিস্ট্রেশনের দেখাইতে মধ্যে পারি। পার্থক্য কি? হ্যাঁ, হ্যাঁ। লগ ইন আর রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি? অলরাইট। সো একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, ভিজিট করার পর লগ ইন এন্ড রেজিস্টার দেখাচ্ছে। এখন লগ ইন তখনই করবেন আপনি যখন অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে, রাইট? আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করবেন? লগ ইন মানে কি ভেরিফিকেশন? রেজিস্টার করবেন, রাইট? সো নতুন ইউজাররা যারা একদমই অ্যাকাউন্ট নাই তাদের জন্য রেজিস্টার অপশন, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য লগ ইন অপশন। ক্লিয়ার? আর অ্যাকাউন্ট ও বাটনটা মানে যেটা যে ভাইয়া, সাইন আপের মতো, অ্যাকাউন্ট সাইন আপ অপশনটা, আর সাইন ইন। ওইটা কিসের উপর বেস করে? হ্যাঁ, হ্যাঁ, স্যার। আচ্ছা, ওটা অ্যাকাউন্ট কিসের অপশনটা বেসিসে হচ্ছে হবে? আপনার অ্যাকাউন্টের বিস্তারিত ডিটেলস দেখাবে। এখন আপনি চাইলে লগ আউট, যারা এখনো লগ ইন করেন নাই তাদেরকে অ্যাকাউন্ট অপশন দেখাইতেই পারেন। যেমন ধরেন টুকু ব্লক সাইটের মধ্যে যাবেন, তখন দেখবেন যে ওরাও এই কাজ করছে। আমি কিন্তু এটাতে লগ ইন করা নেই, অ্যাকাউন্ট অপশন দেখাচ্ছে না। তারপর কি জি। করবে? লগ ইন পেজে নিয়ে যাবে, এই তো। ও আচ্ছা, অপশনে গেলে কি আপনার লগ ইন পেজে নিয়ে যাবে সরাসরি? হ্যাঁ, আর যদি লগ ইন করা থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট পেজেই নিয়ে যাবে। ঠিক আছে? অলরাইট, এইবার আমরা রিলোড করে দেখি যেখানে লগ ইন করা নাই আমি। এই যে লগ আউট অপশন নাই, অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্টার। আচ্ছা, আমি যেখানে লগ ইন করা আছি, অ্যাকাউন্ট, লগ আউট। ঠিক আছে? তো এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সব চেঞ্জ করতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, প্রাইভেসি মোড আমি চেঞ্জ করতে পারি, আমার এটা মানুষ দেখতে পারবে কিনা, আমার লাস্ট লগ ইন মনে থাকবে কিনা, সো অন। ঠিক আছে? ডিলিট অ্যাকাউন্ট, আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে পারি। আচ্ছা, এখন এইটা এটা কিন্তু
অ্যাডমিন দেখার জন্য না, এটা কোনো নতুন মানুষ ইউজার যদি অ্যাকাউন্ট করে তার জন্য। সো এখানে চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে লগ ইনে ক্লিক করলে লগ ইন অপশন দেখাবে আপনাকে ঠিকই, বাট আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার পেজে মুভ করতে পারেন। এখানে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, দেন এই ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউজার হিসেবে ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবেন। আচ্ছা, লেটস সে আমরা চাচ্ছি কেউ যদি লগ ইন করা না থাকে সে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে না। এটা দিয়ে স্টার্ট করি চলেন। এই যে আলটিমেট মেম্বার, এখানে চলে যাব। এইখান থেকে ড্যাশবোর্ডে জাস্ট আপনাকে প্রিভিউ দেখাবে কি কি আছে না আছে, কয়টা ইউজার আছে, কয়জনকে অ্যাপ্রুভ করা হয়েছে, রিজেক্ট কয়জনকে করা হয়েছে, এগুলা সেটিং অপশনে চলে যাই। এটা তো আমরা শুরুতেই করছি। ইউজার্স, যখনই কেউ রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তার রোল কি হবে? সো নর্মালি হয় কি, ডিফল্ট, ডিফল্ট মানে সাবস্ক্রাইবার। এটা কেমনে বুঝবেন? এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে, দেখেন জেনারেলে গেলে আপনি দেখতে পারবেন এখানে অপশন আছে যে নতুন ইউজার ক্রিয়েট হইলে সে সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, আপনি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারেন। এটা কখনো অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করবেন না, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাডমিন হয়ে যাবে, দেন আপনারাও চাইলে রিমুভ করে দিতে পারবেন। আচ্ছা, সো এইখানে রোলটা ডিফল্ট মানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট আছে ওইটাই, একই কথা, বা সাবস্ক্রাইবার সিলেক্ট করে দিতে পারেন আপনি বাই এনি চান্স আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আপনার ইউআরএলটা কি হবে? আপনার প্রোফাইলের ইউআরএল স্ল্যাশ ইউজার নেম দিয়ে হবে। স্ল্যাশ ইউজার নেম মানে হচ্ছে আপনার এই যে এখানে যেমন ভিউ প্রোফাইলে যদি যান, আপনি দেখবেন স্ল্যাশ এই যে অ্যাডমিন, ইউজার স্ল্যাশ অ্যাডমিন, তার মানে আমার অ্যাডমিন তো ইউজার নেম, এই জন্য অ্যাডমিন আসছে। যদি আপনি নাম দিয়ে দিতে চান তাহলেও হয়, এটাই বেস্ট অপশন। ইউজার নেম দিয়ে মানুষ চায়, তারপর অনেক সময় ইউজার আইডি দিয়ে অনেকে চায়, এরকম আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন যে ইউআরএলটা কিরকম জেনারেট হবে, কিরকম শো করবে। ডিসপ্লে নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। আমি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করে দিতে পারি প্রোফাইলে গিয়ে, এই যেখানে দেখেন আমার ফার্স্ট নেম দেওয়া নেই। ঠিক আছে, সেভ করে দিলাম আমি। তাহলে কি হবে, এখানে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম শো করবে কখন? যখন আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব ডিসপ্লে নেমটা। আচ্ছা, এইখানে একটা অপশন আছে যে আমাকে ডিফল্ট কি শো করবে এই ইউজার থেকে, হ্যাঁ ইউজার থেকে প্রোফাইলের মধ্যে, এই দেখেন ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ অ্যাডমিন। আমি এখান থেকে আমার পুরো নাম সিলেক্ট করে দিতে পারি, চলে আসছে দেখেন। ঠিক আছে, এটা তো অ্যাডমিনের জন্য, আর অ্যাডমিন ছাড়া যারা তাদের জন্য যে এটা ফার্স্ট টাইম লাস্ট টাইম, যখন অ্যাকাউন্টে লগ ইন করবে তখন এখানে তাকে তার ফার্স্ট টাইম লাস্ট টাইম দেখাবে, এখানে রিলোড দিলে আমরা দেখতে পারবো এটা চলে আসছে, এই যে। অলরাইট, সো এগুলো মোটামুটি আর এগুলো ধরার দরকার নেই। সো এগুলো এরকমই থাকুক, আমরা জাস্ট যেগুলো দরকার, কারণ প্রচুর ফাংশনালিটি সব দেখাইতে গেলে কিছুই মাথায় থাকবে না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি আজকে দেখাই দিচ্ছি, ওগুলো দেখাই এনাফ। আচ্ছা, ডিসপ্লে ফার্স্ট টাইম লাস্ট টাইম ফিল্ড এগুলো দরকার নেই। পাসওয়ার্ড ট্যাব, দেখেন কিছু ট্যাব হাইড করার অপশন আছে, লাইক চেঞ্জ পাসওয়ার্ড ট্যাব। ঠিক আছে, চেঞ্জ পাসওয়ার্ড ট্যাবটা আপনি চান না, যে আপনি চান না এখানে ভিজিবল থাকুক। যেমন আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করে, বুঝছে? আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করতেছে, অ্যাকাউন্ট পেজে যখন যাচ্ছে, এইখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা ট্যাব আছে, এই ট্যাবটা আপনি চান না যে থাকুক। সো আপনি কি করতে পারেন, এখান থেকে এটা চেকমার্ক উঠাই দিলেন। এখন যদি আপনি এখানে যান, রিলোড করেন অ্যাকাউন্ট পেজে, এখন আপনি দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে কোনো ট্যাব নেই। ঠিক আছে, সো এরকম আপনি যদি কোনো ট্যাব বাতিল করতে চান, অ্যাড করতে চান, সেটাও পসিবল। এই যে ডিসপ্লে চেঞ্জ পাসওয়ার্ড ট্যাব, ডিসপ্লে প্রাইভেসি ট্যাব, এটা চাইলে উঠাই দিতে পারেন বা এটা রাখতে পারেন, যেমন প্রাইভেসি ট্যাব আমি রাখলাম। ডিলিট অ্যাকাউন্ট, আপনি চান না যে ডিলিট করতে পারে কেউ অ্যাকাউন্ট, কেউ ডিলিট করতে চাইলে আমাকে ইমেল করবে, না হলে ডিলিট করতে পারবে না, তাহলে এটা উঠাই দিয়ে সেভ দিলেই ওই অপশনটা আর ভিজিবল হবে না এখানে। এখন এখন আমরা সব ভিজিবল করে দিয়েছি, চারটা অপশনই ভিজিবল এখন। আচ্ছা, তারপর হচ্ছে আপলোডস। আচ্ছা, আপলোডস এর ব্যাপারটা হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো আপলোড করতে পারবে মানুষ। এটা কোথায় পাবো? এটা আমরা অ্যাকাউন্ট যখন এডিট করতে যাবে তখন পাবো। এই ভিউ প্রোফাইলে যান, এখানে দেখেন এই যে ইমেজ দেওয়ার অপশন আছে, আপলোড ইমেজ, কভার ফটো দেওয়ার অপশন আছে। আপলোড ইমেজ যদি দিতে চান,
ম্যাক্স ফাইল আপলোড সাইজ এটা কেন দেখাচ্ছে? আমরা ওই যে পিএসপি আইনা এডিটর থেকে সাইজ বাড়াইছিলাম না আপলোড সাইজ, এই কারণে। সেটা রাখা উচিত না, কারণ এত বড় বড় ফাইল মানুষ দেখা যাবে যে আপলোড করে আপনার সাইটের জায়গা নষ্ট করে ফেলতে পারে। সেই জন্য এটাও লিমিট করে দেওয়া, একদিন 1 MB 2 MB বা 5 MB 10 MB এরকম ম্যাক্স এরকম একটা লিমিট দিয়ে দেওয়া উচিত। সো আমি ধরেন লেটস আমি কোনো একটা কিছু বা কোনো একটা পিকচার দিয়ে দিতে চাচ্ছি। আমি চাই একটু এই টাইপের ইমেজ দিতে যাতে চারদিকে সমান থাকে। সেটা কি হলে যে আপলোড হচ্ছে, হ্যাঁ? আপলোড হওয়ার পর পরে আমাকে একটা অপশন দিবে। অপশন হচ্ছে ক্রপ করে আমি সুইট স্পট, যেটা যে যে পটটা এক্স্যাক্টলি আমার দরকার ওই স্পটটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এই যে এটা চলে আসছে। সো আমি চাইলে একটু ক্রপ ছোট বড় করে ক্রপ করতে পারি, যা আছে আমি এটাই সিলেক্ট করে দিলাম, চলে আসলো। কাভার ফটো এইভাবে দিতে পারি। ঠিক আছে, তো এখন নোট দিলেও দেখবেন এটা আছে, and এটাই এই যে এখানেও শো করবে। ফাইন। এখন এগুলো আমরা চাইলে কি করতে পারি দেখেন, আমার ইমেজটা যা আপলোড করা হবে তার 60 কোয়ালিটি রাখবে, মানে 60%। ধরেন আমি একটা ইমেজ আপলোড করলাম 10 MB, সে এটাকে কোয়ালিটি কি করবে, কোয়ালিটিটা এনহ্যান্স করে এটাকে 6 MB ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে, কোয়ালিটিটা ঠিক রেখে। বলেন। আচ্ছা, সো এরকম আপনি চাইলে এটার কোয়ালিটিটা যত কমাবেন তত এটা কোয়ালিটিটা ডাউন করতে হবে, যেটা ফেসবুক করে। ফেসবুক রেজুলেশনটা ঠিক রেখে কিন্তু কোয়ালিটি অনেক ডাউন করে ফেলে। এটা 10 MB ইমেজ আপলোড করলেও ডাউন করার সময় দেখবেন 200 300 KBর বেশি হয় না ওই ইমেজটা। সো ওইরকমই ব্যাপারটা, এরকম করে আপনি চাইলে কোয়ালিটি ঠিক রেখে এখান থেকে রেজুলেশনটা কমাই নিয়ে আসতে পারেন। ম্যাক্স কত উইথ থাকলে এই পিকচারটা আপলোড করতে পারবে 1000, সেটাকে আপনি ছোট বড় করতে পারেন, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এখানে প্রোফাইল পিকচার যে আপলোড করবে এটার সাইজটা কতটুকু হবে, বাইটস কত বাইটস হবে, বাইটসটা কিন্তু ডিপেন্ড করে। সো বাইটস থেকে এমবি কিন্তু অনেক দূরের ব্যাপার। So আপনি যদি এটা সার্চ করেন বাইটস টু এমবি, হ্যাঁ এমবি লিখবেন বড় হাতের, কারণ এম ছোট বি আর এম বড় বির মধ্যে পার্থক্য আছে। এটা একটা থেকে 8 গুণ কম বেশি। ঠিক আছে, এই যে মেগাবাইট, তারপর আছে মেগাবিট। ঠিক আছে, সো মেগাবাইট মেগাবিটের মধ্যে পার্থক্য আছে। আমরা ইন্টারনেট যেগুলো কিনি আমাদেরকে দেখায় কত 30 MBps। সো এম সবসময় দেখবেন ছোট। ঠিক আছে, 30 M বড় বিপিএস যেটা, এইটা আর 30 M ছোট বিপিএস, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 8 গুণ। ঠিক আছে, 1 MB, 1 MB ইকুয়ালস টু 1 MB। এটা হচ্ছে মেগা বিট ঠিক আর আছে, মেগা বাইট, এই হিসাবে। এক্স্যাক্টলি মেগাবিট মেগাবাইট। ঠিক আছে, এই যে So এখন এইটা আমরা কি করি, ইন্টারনেট কিন্তু আমাদেরকে দেয় এটা। ঠিক আছে, এই জন্য আমরা যদি 8 MBps এর একটা ইন্টারনেট নেই, সেটা আমাদের একটা ফাইল ডাউনলোড করবে, 1 MBর একটা ফাইল ডাউনলোড করবে সে 1 সেকেন্ডে। এটা যদি 8 MBর একটা ফাইল হয় তাহলে কতক্ষণ লাগবে, 8 সেকেন্ড লাগবে, 64 8 সেকেন্ড, হ্যাঁ। তাই না? সো এই জন্য আমাদের হয় কি, আমরা দেখা যায় একটা ইন্টারনেট স্পিড নেই, যেমন এই যে আমি যদি দেখাই, এগুলো কিন্তু শেখার দরকার আছে তাই না, যদি এই জগৎ নিয়ে থাকি আমরা। আচ্ছা, এটা কি ছোট বি না বড় বি? ছোট। আচ্ছা, তাহলে কত আমার ধরেন অন এভারেজে এটা 60, বড় হ্যাঁ বি, ছোট বি। 60, তাহলে আমার ইন্টারনেট স্পিড কত আসলে? 7 Mbps বা হ্যাঁ, 8 7 এর 7 8 কাছাকাছি। মতন, তাই না? সো আমি কিন্তু জি। এখানে ধরেন 10 MBps এর কাছাকাছি একটা স্পিড পাচ্ছি। ঠিক আছে, বাট তারা কিন্তু এখানে
ক্লেম করবে কত 60 MBPS দিছে আমাকে। তাদের কথা ঠিক আছে, বাট আমরা যখন ফাইল ডাউনলোড করতে যাই তখন বুঝতে আমি যদি একটা মুভি এখন ডাউনলোড করি সাপোজ, তাহলে কি হবে, প্রতি সেকেন্ডে আমাকে সে সর্বোচ্চ 7 থেকে 8 MB করে ডাউনলোড করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু। এক্স্যাক্টলি, সো এই জন্য রাস্তায় পোস্টার দেখলে ওটা তাকাই দেখবেন ভালো করে। সবকিছু বড় হাতে থাকলেও এম ছোট বি দেয়া থাকবে, এটা 100% শিওর জানা থাকবে। ছিল না ভাইয়া। হ্যাঁ, অনেক সময় দেখি না আমরা 30 MBPS নিন 500 টাকায়। সো এই যে ব্যাপার। জি ভাইয়া। এখন আবার এইখানে আবার কথা আছে, এই আমি যে এই স্পিডটা পাইলাম না, এই স্পিডটা কিন্তু আমি আবার দেখা যাবে যে রাত, ধরেন যদি সন্ধ্যার পর পর ট্রাই করি, এত পাবো না আমি। কারণ কি জানেন, আমার এইটা আবার 1:4 অথবা 1:8 শেয়ার করা থাকে। সেটা মানে বুঝেন, ওদের একটা আইপি নেওয়া ধরেন, ইয়ারে। হ্যাঁ বাংলাদেশে তো সবই শেয়ার আইপি, দুই একটা ডেডিকেটেড আইপি আমরা ইউজ করি খুব অল্প পরিমাণ মানুষ, সেটাও খুব বেশি সিরিয়াস হলে, তারপর ওইখানেও ঘাপলা থাকে। হ্যাঁ, ধর্ম ওরা পালন করা শাটার স্পিড দরকার, হ্যাঁ কমায় দেয় দরকার না? তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ওরা শাটার স্পিড কমায় দেয় না রাতের বেলা? হম হম, আমি একটু বলে বুঝাই দিই আপনাদেরকে এটা কি করে। এই যে ইন্টারনেট স্পিডটা খুব বেশি মানুষ ইউজ করতেছে না আমার সেম আইপিতে, আর যখন সবাই একসাথে ইউজ করবে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। ধরেন আপনি 10 MBPS এর একটা ইন্টারনেট নিছেন, হ্যাঁ, এটা ওরা 1:4 ভাগ করতে পারে, 1:8 ভাগ করতে পারে। এটা প্রোভাইডারের উপর ডিপেন্ড করে। কিছু প্রোভাইডার দেখবেন যে ওইরকম কোয়ালিটি প্রোভাইড করে, কিছু প্রোভাইডার দেখবেন একই কি নেট স্পিড, তো ওদের নেট স্পিড কম, কিছু কিছু সময় বেশি। তো যদি 4 জনের মধ্যে শেয়ার করে, 4 জন যদি এট এ টাইম ইউজ করে, একজন সর্বোচ্চ 2.5 করে টানতে পারবে। তখন 2 জন চালাচ্ছে না, 2 জনের রাউটার থেকে খুব কোনো কানেকশন নাই, কেউ ইউজ করতেছে না, তাইলে আপনার কি হবে, এট এ টাইম 2 জন ইউজ করতেছে আপনার স্পিডটা, তখন কি হবে, আপনি 5 মেগাবিট স্পিড পাবেন। তখন রাত 3টার দিকে কেউ ইউজ করতেছেন, আপনি একা ইউজ করতেছেন, তাহলে 10 MB পুরোটা ইউটিলাইজ করতে পারবেন। এখন এটা যদি 8 জনের মধ্যে শেয়ার করে, তাহলে বুঝতেছেন আপনি মাত্র 1 MB করে স্পিড পাবেন। এখন আপনার ইন্টারনেটই যদি হয় 5 MBPS, 8 জনের মধ্যে শেয়ার করা থাকে, বুঝছেন, কিলোবাইট পাবেন আপনি, কিলোবাইট ম্যাক্স। আর ম্যাক্সটা তো সবসময় টানে না, এটা করে ওরা, বুঝতে পারছেন? এই জন্য তবে শেয়ার্ড আইপি সবগুলোই তো এখন শেয়ার্ড আইপি থাকে, শেয়ার্ড আইপি, কিন্তু এখন শেয়ার্ড আইপির নেট 1:4 নেট নাকি স্পিডটা 1:8, এটা কনফার্ম করতে হবে ফার্স্ট অফ অল। নেট স্পিডটা করে, মানে এখন কনফার্ম করে, মানে ওর নিচে আর যায় না, ওরা এইভাবেই মেকানিজম করে রাখে এইখানে কাইন্ড সাধারণত অফ, ম্যাক্সিমাম কাইন্ড অফ, হাই বাট স্পিড। আমাদের অফিসে যেরকম 30,000 টাকার ইন্টারনেট নেওয়া আছে, একটা ইন্টারনেটের লাইন, ঠিক আছে, ম্যাশ করা আছে, তারপরেও আমাদের স্পিডটা খুব ভ্যারি করে এই পিক আওয়ারের উপরে। ঠিক আছে, ওরা এইটাতেও আমাদেরকে বলে ডেডিকেটেড, বাট উই আর নট শিওর যে ডেডিকেটেড হইলে ইন্টারনেট স্পিড কখনোই ড্রপ করবে না। আমি অলওয়েজ ওই একই জি। স্পিড পাওয়ার কথা, বাট ইন্টারনেট স্পিড ড্রপ করে, ওরা বিজনেস পারপাসেই করে না কিসের জন্য করে আই এম নট শিওর। আর ইন্টারনেটের মূল প্রোটোকল তো এক জায়গা থেকে আসে বাংলাদেশে, সেটা আবার ভাগ হয়ে গেছে শেয়ারদের মধ্যে। যেমন বিআরটিসি এখন সর্বপ্রথম তো ইন্টারনেটটা আনে। স্টারলিংক আসলে কি পাবলিক হয়ে যাবে আবার? হ্যাঁ হ্যাঁ, যদি স্টারলিংক আসে তাহলে তাহলে কি হবে? স্টারলিংকটা তো ডেডিকেটেড, তাহলে 100% ডেডিকেটেড আইপি পাবেন। প্রত্যেকটা তো আলাদা আলাদা আইপিতে যাবে, বাট ওইটার প্রাইসটা ওইরকম থাকবে। আহ লোয়েস্টটা কত, আহ, $80 আই থিঙ্ক, সো প্রায় 10,000 টাকা আপনার ইন্টারনেট, সিঙ্গেল একটা ইন্টারনেট প্যাকেজের বিল আসবে। সো যাদের ওরকম কোয়ালিটি দরকার, আপনি তখন তো একবার সমুদ্রের মাঝখানে থাকলেও ইন্টারনেট চালাতে পারবেন, বুঝতে পারছেন, মানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন তখন। সো এটা ব্যাপারটা আলাদা, হ্যাঁ। সো ওই রকমের যাদের দরকার তারা নিবে। কারণ আপনি যদি মানে বিশাল বড় অ্যামাউন্টের ধরেন কাজ আপনার জেনারেট হচ্ছে প্রতিদিন, এখন আপনার 1 সেকেন্ড অফলাইন হইলেও সমস্যা, তখন তো আপনি মাস্ট বি দেখা যায় ওই রকম সলিউশনই খুঁজবেন, তাই না? ভাই আমরা গরিব। থাকবেন সারা জীবন? থাকবেন না তো, আর তবে একসময় একদিন হয়ে যাবেন, ওই ডেস্কটপ, আমরা একসময় বড় আমরা লোক যেমন হয়ে যাবেন। ডেস্কটপ থেকে আমরা যেমন ডেস্কটপ ইনশাল্লাহ। থেকে ল্যাপটপে শিফট করে ফেলছি, ওই রকম হুম, ইন্টারনেটে শিফট করব, এটা নিয়ে প্যানিক করার কোনো কিছু নেই। এক্স্যাক্টলি, হয়ে যাবে হয়ে যাবে, সবই হয়ে যাবে। অলরাইট, সো যাক, অনেক বিষয় আলোচনা করলাম। তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বুঝাইলেন আর কি, এই যে ইন্টারনেটের বিষয়টা হ্যাঁ, এগুলো আসলে জানা খুব থাকা ইম্পর্টেন্ট। দরকার আসলে, এগুলো কেউ বলবে না আপনাকে, এটা হচ্ছে ফ্যাক্ট। প্রত্যেকটা বিষয় নিয়েই দেখা যায় আমি কোনো একটা সার্টেন টাইমে ওই বিষয়টা নিয়ে খুব ঘাটাঘাটি করি,
পরবর্তীতে আবার ওটা ছেড়ে দিয়ে অন্য টপিক ধরি। তো ইন্টারনেটের এই বিষয়গুলো আমি অনেক দিন ঘাটাঘাটি করার পরে এই নলেজগুলো আমি বুঝতে পারছি। এখন আমি দেখলেই বুঝতে পারি যে ওর ইন্টারনেটটা কেমন, ওকে কি প্রোভাইড করতেছে, ওকে কোন আইপি প্রোভাইড করতেছে, এরকম। ঠিক আছে, এই আর কি ব্যাপার। সো এটা আপনারা নিজেরাই ভেরিফাই করতে পারবেন এখন থেকে, যেটা বলে দিলাম। যেমন আমাকে দেখাচ্ছে হিউজ ইন্টারনেট স্পিড, আসলে তো আমি পাচ্ছি কত, 7.5 MBPS। 7.5 MBPS আবার শেয়ার হয়ে যাবে যদি আমার যারা শেয়ারে আছে, আমি জানি না কাদের সাথে শেয়ার করছে আমার আইপি, তো তারা আবার অ্যাক্টিভ হয়ে গেলে আমার এগুলো আরো কমে আসবে। এই আর কি ব্যাপার। আচ্ছা, যাই হোক। সো কোনটাতে যেন আলোচনা শুরু হইলো, এইটা দিয়ে নাকি? সো বাইট থেকে মেগাবিটে দেখেন কত কমে আসছে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি এমবি থেকে আমি যে মেগাবাইট যেটা, ঠিক আছে, এটাতে আমি কনভার্ট করে নিয়ে আসবো। ধরেন আমি চাচ্ছি এমবি থেকে বাইটে আমি কনভার্ট করবো। সো আমি চাচ্ছি ধরেন 5 MB ইমেজ দিতে পারবে, ঠিক আছে। এইখানে আবার আচ্ছা, এই সংখ্যাটা বুঝি আমরা, এটা বুঝিয়ে না দিব। ভাইয়া, না। বুঝতে দেন। শিখেন, হ্যাঁ, হ্যাঁ। শিওর। হ্যাঁ, এটা বুঝে অনেক দিন। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, আপনার লাইফে অনেক জায়গায় কাজে লাগবে, শুধু ফ্রিল্যান্সিং এ না, লাইফে অনেক জায়গায় কাজে লাগবে। দেখেন এইটা দিয়ে কি বুঝাচ্ছে জানেন? এই 5-এর পরে 6টা শূন্য, এই এর ভ্যালু দিয়ে বুঝাচ্ছে হচ্ছে কয়টা শূন্য আসবে, 0। ঠিক আছে। যেমন এইটা ইকুয়ালস টু কত, আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, এটা দেখেন ক্লিয়ার করে দেই। এটা আহ, সম্ভবত ইন্টার লেভেলে হচ্ছে হায়ার ম্যাথের হচ্ছে সাবজেক্টটাতে এটা পাবেন, যতটুকু আমার মনে পড়ে। যদি আমি ভুলে গেছি, বাট এরকম কোন একটা সাবজেক্টে ছিল, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথেই সম্ভবত ছিল। এর ভ্যালু এরকম একটা ছিল, রাইট? সো 3। আচ্ছা, আলোর গতি মনে আছে? জি ভাইয়া, থ্রি ইন্টু টেন ওইরকম টু আর দি পাওয়ার এইট। এক্স্যাক্টলি। সো ওটা আপনি দিয়েও কিন্তু লিখতে পারেন, তাই না? আচ্ছা, এখন মানে 3 লক্ষ কিলোমিটার আর কি সেকেন্ডে। যাই হোক, এখন ওইটাতে এত বড় সংখ্যা লেখা তো টাফ। সো অ্যাজ এ নাম্বার, ঠিক আছে, এটা আমি অ্যাজ এ নাম্বার যদি লিখি, এই যে, মানে 5-এর পরে 6টা শূন্য, মানে 10-এর পর 6, মানে কি, এই যে পাঁচের এই যে পরে পাইছি পাইছি 6টা শূন্য। বুঝলেন ব্যাপারটা? জি সো ভাইয়া। এটা কয়েক ভাবে লেখা যায়, এক হচ্ছে এইভাবে 5e+6, অথবা এইভাবেও লেখা যায় 5 × 10⁶, অথবা সহজ ভাষায় 5-এর পরে 6টা শূন্য। ক্লিয়ার? জি সো ভাইয়া। এখন যদি ধরেন 50 হয়ে যায়, এটা 50 MB দিতে চাচ্ছেন, তাহলে কি আসলো? 5-এর পরে 7টা শূন্য। 8টা। ঠিক আছে, এটা অনেক সময় দেখবেন আসবে, ইভেন অনেক ডিজিটাল ডিভাইসের মধ্যে এরকম শো করবে, তখন যদি আপনি প্রবলেম এটা সলভিং ভ্যালু বের এটা ইয়া করতে না করে আর পারেন, কি, হ্যাঁ, যদি গেস করা ভ্যালুটাই লাগে। না জানেন তাহলে কিন্তু সমস্যা, তাই না? আপনি এটা আসলে গেস করতে পারবেন না। সো এই টার্মটা মনে রাখবেন। সো এটা শুধু 5 না, যে কোনো কিছুর পরেই যদি ই+সামথিং লেখা থাকে, তার মানে বুঝুন 5-এর পরে এতগুলো শূন্য আর কি। যাই হোক, সো কি যেন বলতেছিলাম, আমরা 5 MB দিব, তাই না? তাহলে কি 5-এর পরে কটা শূন্য? এইখানে তো আর ওইভাবে লেখা যাবে না, যাবে? ছয়টা। তো এইখানে এটা লিখলে কি আর সে বুঝবে? এটা কিন্তু বুঝবে না। এখানে 6টা শূন্যই দিতে হবে আমাকে, 1 2 3, 1 2 3। ঠিক আছে, সেটা হয়ে গেল কি 5 MB। আমরা একটু ট্রায়াল দিতে পারি, হোপফুলি এখানে শো করবে, ওভার রেট করবে না। আচ্ছা, এটা এটা আমাকে এডিটে যেতে হবে, এডিট প্রোফাইল, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারবো। এই যে এমবি থেকে একটু কম আছে, তাই না? রাউন্ড ফিগারে যেহেতু গেছি আমরা, আমাদেরকে একটু বাড়াইতে হবে। ব্যাপারটা বুঝছি না? 5 MB কাছাকাছি জি। গেছে নাকি? কারণ ওটা তো আর একদম রাউন্ড ফিগার না, ওই যে 1024, তাই না? আমরা তো 1000কে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে যাচ্ছি। 1024 মানে কি, মানে 1 জিবিতে কত হয়, 1024 MB না? হুম। ওইরকম ব্যাপারটা জি আর কি। ভাইয়া। তো এটা একটু বাড়ায় কমে আপনি রাউন্ড করে নিতে পারেন। কই এটা, এই যেটা। আচ্ছা, যাই হোক, ব্যাপারগুলো বুঝলাম, অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, মাথা গরম হয়ে গেলে সরি। আর ডিজাইন করে কুল পাই না, ম্যাথমেটিক করি কখন? বাট এগুলো লাগবে, তাই না, স্মার্টলি করতে গেলে জিনিসগুলা। কারণ অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে এমন একটা ডকুমেন্টস দিছে, এই ডকুমেন্টস এর মধ্যে সে হয়তো এইভাবে জিনিসগুলো করে রাখছে, করতেই পারে। এন্ড ক্লায়েন্ট অলওয়েজ থিঙ্ক করে আপনি অনেক স্মার্ট, এই যে প্রত্যেকটা জিনিস আপনি জানেন। ঠিক আছে, ডেভেলপার ওয়ার্ডটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। অ্যাক্সেস, অ্যাক্সেসের মধ্যে এই যে আমরা আসলে আসছি মূল কাজে, সেটা হচ্ছে এই আমাদের সাইটটা কে অ্যাক্সেস করতে পারবে? সবাই অ্যাক্সেস করতে পারবে না, শুধু লগ ইন ইউজার অ্যাক্সেস করতে পারবে। ওকে,
অ্যাক্সেস তো করতে পারবে না, তাকে কোন ইউআরএল এ নিয়ে যাবে? ধরেন আপনার সাইটটা ভিজিট করলো, এটা আপনি দিতে পারেন। যদি না দেন তাহলে এটা অটোমেটিকলি লগ ইন পেজে নিয়ে যাবে। So আমরা চাইও লগ ইন পেজেই যাক, আমরা এটা সেভ করলাম। এখন আমরা যদি ভিজিট করি হোম পেজ, আশ্চর্যভাবে দেখতে পারবো হোম পেজটা ভিজিট হচ্ছে, বাট ভিজিট তো হওয়ার কথা ছিল না। একটা পোস্ট দেখি তো, পোস্ট দেখা যাচ্ছে না। আবার হোম পেজটা কেন ভিজিট করা যাচ্ছে? পোস্ট দেখতে গেলে লগ ইন করতে বলে। এইটা ব্যাপার হচ্ছে, নর্মালি হোম পেজটা অ্যালাউ করা থাকে, দেখতে পাচ্ছি। অফ করে দেন। জি। ক্যাটাগরি পেজ অ্যালাউ করা আছে, অফ করে দেন। ঠিক আছে, নিচে যান। কেউ যদি ডিরেক্ট পোস্টের লিঙ্ক কাউকে শেয়ার করে, যেটা ফেসবুকে হয়, লগ ইন করা না থাকলেও কি, একটা ভিডিও কাউকে যদি শেয়ার করেন, লগ ইন না করা থাকলে সে ভিডিওটা দেখতে পারে না? হ্যাঁ, পায়, প্রভাব দেখায় পারে। একটা লগ ইন করার জন্য। হ্যাঁ, একটা সাইডে একটা অপশন দেখায়, লাইক ধরেন আহ, কিছু একটা নিউজ অন ফেসবুক। সো আমরা যদি ভিডিওর মধ্যে যাই, এটা ফেসবুকের। সো আমি কিন্তু এটা দেখতে পারবো, এই যে কেটে দিলেই আমি এটা দেখতে পারতেছি, রাইট? এখন দেখেন আমার পুরো জিনিসটা অ্যাক্সেসিবল আমার জন্য। ঠিক আছে, হয়তো একটা লিমিট করে দিতেছে, এত সেকেন্ড পরে একটা পপ আপ চলে আসবে, যে পপ আপটা আর কাটা যাবে না। এটা আবার যদি আপনি ইন্সপেক্ট করতে পারেন, সেটাও হাইড করে ফেলতে পারবেন। So অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। ঠিক আছে, তো এরকম আর কি। এখন বাকি এই যে ওভারলেটা হাইড করে দিলে দেখবেন স্ক্রল করতে পারতেছেন, ক্লিক করতে পারতেছেন। যাই হোক, এত কিছু দরকার কি? এখন এটা হচ্ছে ব্যাপার। সো আমরা চাইলে ওরকম কিছু এখানে করতে পারি, যেমন পোস্ট পেজ, এগুলো যদি কেউ শেয়ার করে দেখতে পারে। আমরা চাই কিছুই শেয়ার করলেও দেখতে পারবেন না, তার অ্যাকাউন্ট করা লাগবে মাস্ট। সহজ ব্যাপার। সো আমরা এখন যদি রিলোড করি, আমরা আর কোনোভাবে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো না, আনটিল আমি লগ ইন করি। আর লগ ইন যদি না করার অপশন না থাকে, মানে আমার যদি অ্যাকাউন্ট না থাকে, রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাটস ইট। এর আগ পর্যন্ত আমি কিছুই অ্যাক্সেস করতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমাদের হেডারটা ভিজিবল হওয়ার কথা ছিল, বাট আমাদের হেডারটা হয়তো গ্লোবাল হেডার না, যার কারণে ভিজিবল না। আমরা একটু দেখি আমাদের হেডারটা গ্লোবাল কিনা। এই হেডারটা শুধুমাত্র মনে হয়, এই যে গ্লোবাল না, এটা হেডার না, এটা পেজের একটা সেকশন। আমাদের মূল হেডারের মধ্যে হয়তো বা তেমন কিছু নাই। So আমরা যদি এই পেজে যাই, আমরা দেখতে পারবো একটা হেডার আছে, এই যে যে হেডারে কিচ্ছু নেই, এই যে মেইন হেডার। আগে ছিল ন্যাব মেনু, এটা তো ওল্ড ভার্সন এলিমেন্টর। এখন ওয়ার্ডপ্রেস মেনু করে ফেলছে, এটা একটু অ্যাডভান্স করছে, ওয়ার্ডপ্রেস মেনু বানায় নিউজ মেনু বসাই দিলাম। এখান থেকে সাইজটা কমাই দিব। অলরাইট, সো এখন আমরা যদি দেখি, আমাদের এই যে হেডের মধ্যে মেনুটাও শো করবে, বাট আমি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না, জাস্ট দেখতে পারবো। ক্লিক করলে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে, মাস্ট বি। অলরাইট, সো আমরা যদি অ্যাক্সেস করতে চাই, চলো এটা রেজিস্ট্রেশন করে ফেলি। ইউজার নেম দিলাম, এটা খালি আছে কারণ এই জন্য দিতে পারতেছি, খালি না থাকলে আমাকে নিতে দিত না। এখনই শো করতো না, লগ ইনে বা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর শো করতো। আমি এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, রেজিস্ট্রেশন কি দেখাইলো? মিস ম্যাচ কনফ্লিক্ট করে ফেলতেছে, ম্যাচ সে করতেছে না। বলতেছে আমার ইমেল থেকে তুমি পার্ট ইউজ করছো, যেটা গেস করা সহজ। বুঝতে পারছি কেন এখান থেকে দিলাম। সো এটার খুব ভালো একটা লজিক, তাই না? যে যাতে ইমেল থেকে কোনো পার্ট ইউজ না করে, যাতে এটা কুইকলি গেস না করা যায়। সো এখন আমি ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিব। অলদো আমার এখানে স্ট্রং পাসওয়ার্ডটা এখনো রিকোয়ার্ড দেই নাই আমি। স্ট্রং পাসওয়ার্ড রিকোয়ার্ড দেওয়া যায়, দেখাবো অপশন। বাট কিছু লজিক আছে যেগুলো সে ভেরিফাই করতেছে। আমি নর্মাল একটা পাসওয়ার্ডই দিলাম, খুব স্ট্রং না, কিছু নাম্বার ইউজ করছি আর জাস্ট নর্মাল একটা ওয়ার্ড ইউজ করছি। আচ্ছা, হয়ে গেছে লগ ইন। এবার দেখি তো আমি ব্রাউজ করতে পারি কিনা, আমি সবকিছু দেখতে পারি কিনা। দেখি তো হোম পেজটা দেখতে পারি কিনা। সবই দেখতে পারতেছি, লগ আউট অপশনে চলে আসছে। ঠিক আছে, এখন আমি একটু ভেরিফাই করবো। আমি যে অ্যাকাউন্ট করলাম, আমাকে তো কিছু বললো না, ভেরিফাই রেজিস্ট্রেশন এগুলো কিছুই তো বললো না, রাইট? সো আমি একটু কাজ করি, স্প্যাম অপশনে চলে যায়। এখানে স্প্যামে অনেক সময় চলে আসে। সো আমি রিপোর্ট নট স্প্যাম দিয়ে দিই, এই যে
ওয়েলকাম ইমেল একটা আসছে নাকি, মানে অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে গেছে, কোনো ভেরিফিকেশন বা কিছু লাগে নাই, অটোমেটিক হয়ে গেছে। আর এগুলো আস্তে আস্তে আমরা স্টার্ট করবো যে এগুলো যাতে অটোমেটিক না হয়। আচ্ছা, সো এটা গেল অ্যাক্সেসিবল এর ব্যাপারটা, আমরা অ্যাক্সেসিবল করে দিছি, কেউ চাইলেই লগ ইন করতে পারবে না, কেউ চাইলে মানে দেখতে পারবে না আমাদের সাইটটা। আচ্ছা, পাসওয়ার্ড রিসেটের একটা লিমিটেশন আছে এখানে। পাসওয়ার্ড রিসেটের লিমিটেশন বলতে ধরুন আপনি আজকে অ্যাকাউন্ট করছেন, কালকে লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন ওই পাসওয়ার্ডটা যখন আপনি রিসেট করবেন, একবার দুইবার তিনবার রিসেট করার পরে তখন আপনাকে আর রিসেট করতে দিবে না, কারণ সে এটা সাসপিশিয়াস মনে করবে যে এতবার কেন রিসেট করতেছে সে। তখন আপনার এই পাসওয়ার্ডটা রিসেট করতে দিবে না, আপনাকে অ্যাডমিনের সাথে কন্ট্রাক্ট করে দেন আপনাকে যাইতে হবে। পাসওয়ার্ড চেঞ্জের একটা লিমিট দিয়ে দেওয়া যায় অ্যাকাউন্টে লগ ইন করার পর, বাট এটা আমরা দিচ্ছি না, কারণ অ্যাকাউন্টে লগ ইন করার পর সে চাইলে পাসওয়ার্ড বারবার চেঞ্জ করতেই পারে, এটা তার ব্যাপার স্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইখানে একটা মজার ব্যাপার আছে, কেউ যদি আপনাকে দেখা যায় ওই ইমেল দিয়ে লগ ইন করে বিভিন্ন ধরনের ঝামেলা করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে বা রুলস ব্রেক করতেছে, আপনি তার ইমেলটা ডিরেক্টলি ব্লক করে দিতে পারেন। এক হচ্ছে তার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে, and ওই ইমেল দিয়ে আর সে নতুন অ্যাকাউন্ট করতে পারবে না। ঠিক আছে, এরকম একটা ইমেল দিলেন, ধরেন কিছু একটা, আবার একটা ইমেল দিলেন, সো এক একটা লাইন হচ্ছে এক একটা নতুন ইমেল হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, আর এখানে হচ্ছে কিছু ওয়ার্ড স্টপ রাখা দরকার। কেন? কারণ ধরেন আপনার অ্যাকাউন্ট এখানে কেউ অ্যাডমিন নাম নিল ইউজার নেম হিসেবে, নিয়ে অ্যাকাউন্ট করে মানুষকে দেখালো, দেখো এই সাইডের অ্যাডমিন আমি, এই যে অ্যাডমিন দেখাচ্ছে, নাম দেখাবে অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েবমাস্টার, সাপোর্ট স্টাফ, সিইও, এসইও, তারপরে হচ্ছে, ঠিক আছে, সিইও, বস, এগুলা ইউজার নেম হিসেবে আমি চাই না কেউ নিক। তো এরকম ধরনের যে ওয়ার্ড গুলো আছে এন্টার দিয়ে দিয়ে এগুলো দিব, এগুলো ইউজার নেম হিসেবে অ্যালাউ করবে না অ্যাকাউন্ট করার সময়। ঠিক আছে, এরকম আরো ওয়ার্ড ক্লায়েন্ট চাইলে আপনাকে দিয়ে দিতে পারে, আর না দিলে তো সমস্যা নেই, যা আছে ডিফল্ট ওগুলাই থাকবে। ইমেল, আচ্ছা, এখানে শুধু ওয়েলকাম ইমেলটাই অ্যাক্টিভ করা আছে, দ্যাটস ওয়াই আমরা ওয়েলকাম ইমেল পাইছি। আমরা যদি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেলটা অন করে দিতাম, তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য একটা ইমেল যাইতো যে ইমেলটা কনফার্ম করো, তাহলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। দেখেন, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, সাইটের নেম, সাইন আপের ইনফরমেশন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে একটা বাটন দেখাই দিত, কন্টাক্ট আস-এর অপশন দেখাইতো, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, বাটনের কালার চেঞ্জ করতে পারেন, লিঙ্ক চেঞ্জ করতে পারেন। লিঙ্কটা না ধরাই ভালো, কারণ লিঙ্কটা এখানে অটোমেটিক যাবে। এখানে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন, লেখাগুলো বোল্ড বড় ছোট করতে পারেন, এই যে এখান থেকে ক্লাসিক এডিটর দেওয়া আছে এখানে, এই আর কি। সেভ চেঞ্জ না ধরাই ভালো, নর্মালি অনেক সুন্দর আছে। আর সাইডের টাইটেলটা মাই ব্লগ, এই কারণে আপনার যখন সাইডের ইমেল যায় তখন মাই ব্লগ হিসেবে যায়, এই যে মাই ব্লগ হিসেবে। তো সাইডের টাইটেলটা সুন্দর করে রাখা উচিত। সাইডের টাইটেল কই পাবেন? সেটিং, জেনারেল থেকে সাইডের টাইটেল চেঞ্জ করতে হয়, আপনার সাইটটা কি রিলেটেড সেটা। পোর্টফোলিও হলে আপনার নাম, এই যে মাই, সাইডের টাইটেল না দিলে পেজে অনেক সময় ভাই ঝামেলা করে ফেলে এলিমেন্টের সময়। সাইটের টাইটেল না দিলে সাইডের টাইটেল দিলে ওইটা আপনার হেডারের ওখানে শো করে, যেটা এলিমেন্টর দিয়ে সরানো যায় না। ওটা হাইড টাইটেল অপশনই আছে ওটা এলিমেন্টর। করলে জাস্ট পেজ টাইটেলটা হাইড হয়, হ্যাঁ, কিন্তু এই আর উপরেরটা হয় না। এখানে নাকি না, পেজের, ওইখানে না, যখন একটা পেজ আপনি ক্রিয়েট করতেছেন না, ওইটা তখন পেজের হচ্ছে কি যে উপরে টেমপ্লেট আপনার নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। আপনি পেজের টেমপ্লেটটা যদি ডিফল্ট রেখে দেন, থিম ওটা সাপোর্ট করে, তাহলে তো চলেই আসবে। আপনি পেজের টেমপ্লেট রিডার দিবেন এলিমেন্টর ফুল উইথ অথবা এলিমেন্টর ক্যানভাস, তাহলেই আর আসবে না। ঠিক আছে, আচ্ছা, কারণ ডিফল্ট টেমপ্লেটে অনেক সময় থিম থেকে ওটা ম্যান্ডেটরি দেওয়া রাখে যে আপনার সাইডের নামটা ভিজিবল হবে। অলরাইট, সো এখানে আরো তিনটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ, তার মানে আপনারা যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না, পেন্ডিং রিভিউর একটা মেসেজ মেসেজ দেখাবে তাকে যে পেন্ডিং রিভিউ আছে, যদি তুমি একটু ওয়েট করো, অ্যাডমিন দেখে টেকে অ্যাপ্রুভ করে দিলে তোমার কাছে আসবে। তো পেন্ডিং রিভিউর একটা ইমেল আমরা অন করে দিলাম। সো এগুলো আপনার যখন দরকার হবে শুধু তখন অন করবো, দরকার না হলে তো এগুলো দরকার নেই আমার, ক্লায়েন্ট যদি না বলে এই অ্যাপ্রুভ হয়েছে, এটা একটা ইমেল যাবে অবশ্যই। যদি অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউরই একটা ইমেল যায়, approve যখন হবে তার কাছে তো একটা ইমেল যাওয়াই উচিত। সেগুলো অন করে দিচ্ছে, হ্যাঁ। এগুলো ইউজাররা পাবে, যে মেম্বাররা পাবে এগুলো। আবার কিছু ইমেল আছে অ্যাডমিন পাবে, যেমন এই যেটা অ্যাডমিন পাবে, ঠিক আছে, এগুলো অ্যাডমিন পাবে। অ্যাডমিন ইমেলটা পাইলো কই? অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে করা সেটা, এই যে এখান থেকে আপনি অ্যাডমিন ইমেল চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন কোন ইমেলে যাবে, এই যে সাইটের ইমেলটা কোন নাম থেকে যাবে সেটা, সাইটের নাম আপনি এখানে দিয়ে দিবেন এরকম। ঠিক আছে, আপনার সাইটটা যে নামে বা সাইটের যে মূল নেম সেটা দিবেন আপনি এখানে। অলরাইট, সো এখানে
রিভিউ যখন কেউ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করবে, আপনার অ্যাডমিনের কাছে একটা ইমেল যাবে। যখন অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবে কেউ নিজের অ্যাকাউন্ট নিজেই, তখন আপনার কাছে একটা ইমেল যাবে। এগুলো অন করতে হবে না, এই দুটো অফ আছে বর্তমানে। আচ্ছা, আপনি যদি অ্যাকাউন্ট কোনোটা অ্যাকসেপ্ট না করেন, রিজেক্টের একটা ইমেলও তার কাছে যাবে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই, অ্যাকাউন্টটা রিজেক্টেড। এই যে, ঠিক আছে। সো আমরা চাই নতুন অ্যাকাউন্ট যদি কেউ খুলে, এটা একটা ইমেল ক্লায়েন্টের কাছে যাক। অলরাইট, এখন এইগুলা ইমেল যাবে, ঠিক আছে। এখন ইমেল গুলাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হবে অ্যাপিয়ারেন্সে যাই আমরা একটু। অ্যাপিয়ারেন্সে দেখবেন ডিজাইনের ব্যাপার স্যাপার দেওয়া আছে এখানে। এখানে সো এগুলো হচ্ছে প্রোফাইল বা এই এই জিনিসগুলা কতটুকু সাইজ হবে, ঠিক আছে। এই সাইজগুলো এখান থেকেও দিতে পারেন, আর আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। সো এখানে প্রোফাইলের উইডথটা হবে ম্যাক্সিমাম কতটুকু, যখন আপনি এখানে যান, যখন প্রোফাইল পেজে যাবেন মাই প্রোফাইলে, তখন এটার উইডথটার কথা বলতেছে। এই যে এখান থেকে এইটুকু উইডথটা এটা বাড়াইতে পারেন। 1000-এর জায়গায় ধরেন আপনি 1200 করে দিলেন। এগুলো একটা একটা দিয়ে একটু দেখবেন, এই যে বেড়ে গেছে, হ্যাঁ। আরো বাড়াইতে পারেন এরকম। তারপর এখানে দেখা যাচ্ছে প্রোফাইলের ম্যাক্সিমাম এরিয়াটা যেটা, সো এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, 600 জায়গায় আরো বাড়াইতে পারেন, এই আর কি। আচ্ছা, সো এখানে কয়েকটা অপশন আছে। প্রোফাইল মেনু। সো প্রোফাইল মেনুটা বলতে হচ্ছে যে এটা, যেটা একটু আগে ছিল আমাদের এগুলা। তো এই মেনুগুলো নিয়ে আপনি সাইজ ছোট বড় করতে পারেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটাকে আর একটু বড় করতে পারেন। রেজিস্ট্রেশন ফর্মটা একটু ছোট এখন, হ্যাঁ। লগ আউট করলে আপনারা দেখতে পারবেন এই যে এতটুকু, এখান থেকে এতটুকু। সো এটাকে যদি ফুল স্ক্রিন চান তাহলে বড় করতে হবে। এই লগ ইন ফর্মটাকে 450 আছে, আপনি এখানে যদি 1450 দিয়ে দেন তাহলে দেখেন কত বড় হয়ে যায়। এই বিশাল বড় হয়ে গেছে, হ্যাঁ। সো এরকম আপনার যতটুকু দরকার লগ ইন ফর্মটা অতটুকু করতে পারবেন। আর আমরা চাইলে এলিমেন্টর দিয়ে ওই জিনিসটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, সেটাও দেখবো। অ্যাডভান্স। সো অ্যাডভান্স হচ্ছে এখানে দেখেন রিকোয়ার্ড ফিল্ডের জন্য স্টার মার্ক দিবে কিনা। সো যখন রিকোয়ার্ড ফিল্ড থাকবে, এই যেখানে একটা স্টার মার্ক দেখাবে, ঠিক আছে, এই যেখানে। সো এটাকেই বলতেছে এখানে, এই আর কি। আহ এই হচ্ছে মোটামুটি। তারপর সিকিউরিটি আছে, ফিচার আছে, ডেভেলপার, এগুলো খুব বেশি দরকার নেই, এগুলো অটোমেটিকলি যা আছে এগুলাই ঠিক আছে। এগুলো না ধরলেও আপনার চলবে, স্পেসিফিক্যালি ক্লায়েন্ট যদি কোনো রিকোয়েস্ট না করে। সিস্টেম ইনফোতে জাস্ট আপনার ইনফরমেশন গুলো পাবেন, আপনার সাইডে কি কি প্লাগ ইন আছে, কি কি ইউজ হয়েছে, কি কি ইনফরমেশন ইউজ হয়েছে, সবকিছু এই যে দেখেন। ডিফল্ট রোল, অথর রোল, সবকিছু কপি ইনফরমেশন, আপনার সাইডের হেলথ অ্যান্ড ইনফরমেশন আপনি এখান থেকে টেস্ট করতে পারেন, ঠিক আছে। এই আর কি ব্যাপার। আচ্ছা, আমরা একটু এখানে যাই আবার। এইখানে ফর্মস আছে দেখেন। ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, এগুলো আপনি চাইলে এডিট করতে পারেন। যেমন ধরেন আমি চাই এই লগ ইন ফর্মের এটা উপরে না থাকে, প্লেস হোল্ডার হিসেবে থাকুক, সেটাও করতে পারবেন। কিভাবে এটা এডিট করবেন? এইখানে এই যে লেবেলের জায়গায় এটা কাট করে প্লেস হোল্ডারে বসাই দিবেন। এইবার দেখেন এটা ভেতরে চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে। পাসওয়ার্ডটাও সেম কাজ করেন, এটা রেজিস্ট্রেশন ফর্মেও সেম কাজ করতে পারবেন। ব্যাপারটা বুঝছি। জি। এখানে তো অনেক অপশন, আমি যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জানলে আপনাদের চলবে, আমি আপনাদেরকে একবার হাতে কলমে দেখাই দিচ্ছি। প্রোফাইল ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে। তো রেজিস্ট্রেশন ফর্মেও এরকম আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। রেজিস্ট্রেশন ফর্মে চাইলে নতুন কিছু ইনফরমেশন নিতে পারেন, ধরেন আপনার ফোন নাম্বার লাগবে, বাট রেজিস্ট্রেশন ফর্মে তো বর্তমানে ফোন নাম্বার নাই। তো আপনি চাইলে ফোন নাম্বারের অপশনটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, ফর্মসে যেই রেজিস্ট্রেশন ফর্ম এডিট করি, রেজিস্ট্রেশন ফর্ম কই, এই যে, এই যে। সো এখানে আপনি চাইলে একটা ফিল্ড অ্যাড করতে পারেন, এটাকে ডুপ্লিকেট করতে পারেন। লেটস সে আমি ইমেল অ্যাড্রেসটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে এডিট করে এখানে ভ্যালিডেট, আমি চাই ফোন নাম্বার, ঠিক আছে। ওয়েবসাইট, এই ফোন নাম্বার হবে। সো ফোন নাম্বার দিতে হবে, নাহলে হবে না। এখানে আপনি দিয়ে দেন ফোন নাম্বার, সেটা লেভেল হিসেবে আসবে, চাইলে প্লেস হোল্ডারও দিতে পারতাম। সো এখানে ফোন নাম্বারটা চলে আসবে। সেভ দিয়ে লাইভ রিভিউ করলে আপনি দেখতে পারবেন আপনার ফর্মটা দেখতে কেমন হয়েছে। এই যে ফোন নাম্বার অপশন চলে আসছে, চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে, তাহলে আপনি এই ইনফরমেশনটাও পেয়ে গেলেন। আর কোন ইনফো লাগলে আপনি এখান থেকে প্লাস দিয়ে দিয়ে অ্যাড করতে পারবেন। বুঝছি তো নাকি?
বা এই ফর্মটা হচ্ছে ডিজাইনটা এডিট করবো কিভাবে? ডিজাইনটা হচ্ছে আপনার মূলত এতটুকুই কাস্টমাইজেশনের অপশন, বাকি এই যে বাটন এগুলা এই জিনিসগুলা এই যে এইখানে হচ্ছে একটা অপশন আছে এনেবল কাস্টমাইজ দিস ফ্রম, ইয়েস, এইখানে কিছু অপশন পাবেন। ঠিক আছে, কতটুকু বড় হবে, লেভেল দিয়ে দেখাবে কিনা রেজিস্ট্রেশন, সেকেন্ডারি বাটন দেখাবে নাকি দেখাবে না, মানে যেটা এই বাটনটা দেখাবে কিনা, সেকেন্ডারি মানে হচ্ছে যে দ্বিতীয় বাটনটা, হ্যাঁ। আর সেকেন্ডারি বাটনের হচ্ছে কালারটা, এটা একটু সিএসএস দিয়ে করতে হবে যদি করতে চান। এখানে আগে একটা অপশন ছিল জাস্ট বাটনের কালার দেওয়া যেত, এখন এই অপশনটা ভিজিবল না। আই এম নট শিওর কেন ওরা এটা করছে। ওদের আগের ভার্সন গুলোতে এটা অ্যাভেলেবল ছিল খুব সুন্দর, আগের ক্লাসগুলোতে দেখবেন আমি এটা দেখাই দিছি যে বাটনের কালারটা কেমন, বাটনের কালারটা চেঞ্জ করলে মোটামুটি কাজ কিন্তু হয়ে যায়। সো এটা ওরা দেয় নেই, আই ডোন্ট নো ওয়াই। সো এটা কাস্টম সিএসএস করে করতে হয় এখন। সো আগের উইকে একটা প্রজেক্টে আমি সেম কাজ করছি, জাস্ট কাস্টম সিএসএস করে এই প্রাইমারি এন্ড সেকেন্ডারি বাটনের কালার চেঞ্জ করে দিচ্ছি। So, এটা চেঞ্জ করলেই প্রাইমারি বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে। প্রাইমারি বলতে বুঝাচ্ছি যখন রেজিস্ট্রেশনে যাবে তখন তো আবার প্রাইমারি বাটন এটা, তাই না? তখন এটাই হয়তো ডিফারেন্ট কালার হুম। দেখবে। রেজিস্ট্রেশন ফর্মে কি এটা নো দিয়ে দিছি আমরা? হ্যাঁ, ইয়েস দিয়ে দিই। সেকেন্ডারি বাটনে এই যে লেখাটাও চেঞ্জ করতে পারবেন, দেখেন লগ ইনের জায়গায় অন্য কিছু দিতে পারবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সামথিং লাইক দ্যাট। সাইন ইন নাও। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি এখানে যে ব্যাপারগুলো। আচ্ছা, তারপর হচ্ছে পেজটাকে যদি আমরা একটু এডিট করতে চাই, ঠিক আছে, এই যে মেম্বার্স ডিরেক্টরিতে আসেন, মেম্বার্স ডিরেক্টরিতে হচ্ছে যে মেম্বার্স যারা আছে, মেম্বার গুলো যারা, এগুলা ইউজার রোল, সাবস্ক্রাইবার এন্ড আদার্স। তো ইউজার রোলে এসে সাবস্ক্রাইবারটা এডিট করে এইখানে আপনাকে ফাংশনালিটি অ্যাড করতে হবে। যেমন ওরা কি কি পারমিশন পাবে, সাইট দেখতে পারবে কিনা, নিজের প্রোফাইল এডিট করতে পারবে কিনা, এন্ড সো অন। রেজিস্ট্রেশন অপশন অটো অ্যাপ্রুভ না, আমরা চাই ইমেল অ্যাক্টিভেশন, তার ইমেলকে একটা ইমেল যাবে, ইমেলটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ নর্মালি আমরা যেটা করি, ঠিক আছে না? কোথাও সাইডে কি করি, একটা অ্যাকাউন্ট করলে ইমেলের অ্যাক্টিভ অ্যাকাউন্টের অপশন যায়, দেখেন ওখান থেকে আমরা অ্যাক্টিভ করি, তাই না? আরেকটা কাজ করতে পারি, অ্যাডমিনের কাছে রিভিউতে পাঠাইতে পারি, দেন এই টেক্সটটা তাকে শো করবে, আপনি চাইলে টেক্সটটাও চেঞ্জ করতে পারেন। এই তিনটা অপশন বুঝছি। জি। তো এই হচ্ছে মূল অপশন, আমরা কিন্তু ওইখানে ইমেল অন করে আসছি, আর ইমেল যাবে যখন এখানে আমি অপশন সিলেক্ট করবো, কোথা থেকে, আলটিমেট মেম্বার, ইউজার রোল, দেন সাবস্ক্রাইবার আইসা সাবস্ক্রাইবারের জিনিসগুলো ই করবেন। তো এখন অ্যাডমিন রিভিউ না করলে অ্যাকাউন্ট তৈরি হবে না, অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হবে। অলরাইট, অ্যাডমিন অ্যাপ্রুভ করবে কোথা থেকে, ইউজার আইসা ইউজারের মধ্যে দেখবে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ নিচে অপশন দেখাবে, এখান থেকে করতে পারবে, বা তার কাছে একটা ইমেল যাবে। একটা মেইলও যাবে। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে মোটামুটি অপশন। যখন লগ আউট করবে কই যাবে, সো লগ আউট করবে তখন আমি চাই যাবে কাস্টম ইউআরএল, মানে লগ ইন পেজে চলে যাবে। কারণ লগ ইন পেজের ইউআরএলটা কপি করে নিয়ে যাই। রিডাইরেক্ট তো ছিল ভাইয়া, ওখানে রিডাইরেক্ট হ্যাঁ, লগ ইনে ডিরেক্ট নিয়ে এটাই। যাবে। সো এই যেটা জাস্ট এখানে বসে দিব যখন লগ আউট বাটনে ক্লিক করবে, হ্যাঁ। হুম হুম। এই হচ্ছে so দুইটা অপশন ওকে। যেটা আমরা দিতে চাই। অথবা দেখেন সবচেয়ে সিম্পল অপশন হচ্ছে এরকম স্ল্যাশ দিয়ে লগ ইন দিয়ে দিলে, এইটা বেশিরভাগ সময় দেখবেন কাজ করে, যে এইটা মানে হোম পেজ বোঝাচ্ছে, হোম পেজের পরে কতটুকু সেটা, এই স্ল্যাকটা। তো আমরা একটু দেখি এটা কাজ করে কিনা, একটু লগ ইন করে ফেলি, লগ আউট, কাজ করছে না? হ্যাঁ। আর জাস্ট স্ল্যাশ দিয়ে লগ ইন রেখে, স্ল্যাশ মানে হচ্ছে মূল ডোমেনটা তারপরের টুকু, হ্যাঁ। সো ইউআরএল এইভাবে বসাই দিলে এখন সাইটটা কি করবো, যদি ব্যাকআপ নিয়ে অন্য সাইটে গিয়ে বসাই তাহলে কি হবে, অটোমেটিক সেই সাইডের ইউআরএল হিসেবে কাজ করবে। অলদো ব্যাকআপটা স্মার্টলি এটা হ্যান্ডেল করে, যেসব জায়গায় ইউআরএল থাকে ওটা রিপ্লেস করেই দেয় সে, বাট তারপরে আমরা চাইলে এরকম করে দিয়ে দিতে পারি। অল রাইট, এই হচ্ছে মোটামুটি অপশন। এখন এই পেজগুলো যদি আমরা ডিজাইন করতে চাই, কষ্ট হচ্ছে কি আপনাদের, ক্লাস বড় হয়ে গেছে নাকি? না না, কোনো কষ্ট না নাই না ভাই, ভাইয়া, না ভালো ভাইয়া। পুরা এনজয়। ওকে, ওকে, আপনার শপিফাই কন্টেন্ট কতদূর শেষ? এটা নিয়ে ডিসকাস করতে হবে কারণ কন্টেন্ট অনেকগুলা বাকি আছে। আচ্ছা, এটা একটু বইসেন, বইসা যদি মনে হয় দুইটা করে ক্লাস লাগবে, কারণ আজকের স্লটটা খালি হয়ে যাচ্ছে আপনাদের। তো শনিবার একটা স্লট হইতে পারে যে আপনাদের হয়তো দুইটা করে ক্লাস লাগলে নিতে পারে, আর যদি একটা করে কাভার হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আচ্ছা, কোনটা ভাই দিয়ে রোজার মধ্যে তো প্র্যাকটিস করা খুবই কম হইতেছে, একেবারে কম্পিউটারে আচ্ছা, আচ্ছা। বসে এই ঝামেলায় পড়ে গেছে। হুম হুম, সেটা তো অবশ্যই।
তারপর দেখেন আর রোজার পর তো সময় পাবেন, তো 15 দিনের মতন, প্রায় প্রায় 10 দিন ধরে নিলাম, যান ঈদ টিদ হবে ঘোরাঘুরি করবেন, সে 10 দিনে কিন্তু হিউজ কন্টেন্ট কভার করা পসিবল। আচ্ছা ধরেন আমি লগ ইন পেজটা এডিট করবো, সো এডিট, আপনি চাইলে ক্লাসিক এডিটর দিয়ে এডিট করতে পারেন, আপনি চাইলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারেন। ক্লাসিক এডিটর বলতে গুটেনবার্গ দিয়ে করতে পারেন আর কি। সো এখানে একটু ওয়েট করেন, এখানে কাস্টম কোডটা চলে আসবে। আচ্ছা লগ আউট পেজ তো এডিট করার কিছু না, এটা জাস্ট ক্যাশ ক্লিয়ার করে দেয়। লগ ইন পেজটা, এই যে লগ ইন, এই যে, তাই না? তো আপনি কি করতে পারেন এখানে, এটাকে কাস্টমাইজ করতে পারেন। ধরেন আপনি প্রথমে রো নিলেন বা কলাম নিলেন, ঠিক আছে, 2টা কলাম নিলাম, একটা কলামে এই শর্টকাটটা বসাই দিব, এটা, সেটাকে টেনে নিয়ে আমার রো কোথায় আছে ওইখানে বসাই দিব। আর এই পাশে ধরেন আমি কিছু একটা বসাবো, কোনটা ইমেজ বা কিছু একটা, উম, ধরেন জাস্ট আপাতত কিছু একটা বসাই দিলাম আর কি। বলছেন ভাই লগ ইন করো। এটাই আর কি। সো রিফ্রেশ, ঠিক আছে, চলে আসছে, এই পাশে লগ ইন ফর্ম চলে আসছে। এটাকে আরো প্রপারলি কাস্টমাইজ করতে চাইলে জাস্ট ফেলে দেন, রো টো যা আছে সব ফেলে দেন, কন্ট্রোল জেড করতে থাকেন, সেভ, যা আছে থাকুক, যা সিজি2 এলিমেন্টরে চলে যান। এখন আপনি আপনার মতন করে একপাশে যে ফর্মটাকে শর্টকাটটাকে বসায় রাখবেন, এই যেটা, এটা একটা শর্টকাট, হ্যাঁ। তো এটা বসায় রেখে এটাকে ডুপ্লিকেট করেন বা কি করেন, ডুপ্লিকেট দরকার নাই, অ্যাড নিউ কলাম করলেই হয়তো। এখানে একটা ইমেজ বসাই দেন, এখানে একটা ইমেজ আনেন, এখানে এখন আপনি সার্চ করেন, ঠিক আছে, এটাকে মাঝখানে নিয়ে যান। শর্টকাটটা কি ভাই অটো চলে আসবে? হ্যাঁ, ওই যে পেজ যখন তৈরি হয়েছে শর্টকাটটা অটো বসে গেছে, বা এই শর্টকাট পেয়েও যাবেন। যেমন এই যে এখানে আলটিমেট মেম্বারে রিসোর্সের এখানে শর্টকাটের অপশন আছে, ডকুমেন্টেশন, এখানে শর্টকাটস, এই যে শর্টকাটস পাইছি, এখানে সব ধরনের শর্টকাটস এর অপশন আছে এখানে। আলটিমেট মেম্বার শর্টকাট, রেস্ট্রিক্ট কন্টেন্ট পেজের জন্য শর্টকাট, অ্যাকাউন্ট পেজ, লগ ইন পেজ, কোন পেজের জন্য শর্টকাট লাগবে সবই এখানে আছে। পাসওয়ার্ড রিসেট, লগ ইন রেজিস্টার, ইউজারের শর্টকাট, এই যে দেখছেন, বুঝতে পারছেন? কোথায় যেতে হবে, আলটিমেট মেম্বার ফর্মস, এখানে শর্টকাট পেয়ে যাবেন, ঠিক আছে। সো আলটিমেট মেম্বার ফর্মস, প্রত্যেকটা ফর্মের মধ্যে শর্টকাট আছে, এই যে যে শর্টকাটটা যেখানে বসাবেন ওইখানে ওই ফর্মটা লোড হবে। তাহলে আপনি পপ আপে বসাইতে পারবেন। তাহলে আমি যদি এটা আপনার ওই এলিমেন্টর প্রোতে যে শর্টকাট অপশনটা আছে হ্যাঁ। সেকশনের আন্ডারে বসে, হুম। ওখানে যদি আমি ইউজ করি সেক্ষেত্রে ওটা কাজ করবে হ্যাঁ, আপনি শুধু ওইটা কেন, আপনি যে সরাসরি? কোনো কিছুর মধ্যে কাজ করলে, এডিট টেক্সট এডিটরে বসাই দিলেও কাজ করবে। কোনো একটা যে কোনো কিছুর মধ্যে, মানে A to Z যা আছে এলিমেন্টরে সবকিছুই শর্টকাট সাপোর্টেড। ইভেন আপনি একটা বাটনের ভিতরে শর্টকাট বসাই দিলেও কাজ করবে, আপনাদের দেখাইছিলাম মনে হয়, জি। কি ভাইয়া জি ভাই। দেখাইছেন? ওইটার ভিতরেই চলে আসবে। সো এলিমেন্টের শর্টকাট রিডিং পাওয়ারটা অনেক বেশি। সো এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, যে এইখানে জাস্ট বসাইতে পারলেই হইলো, ঠিক আর আছে। এরকম যদি হয় ভাই যে আমি চাইলাম যে শুধু শুধু আমার সাইডে রেজিস্ট্রেশন করবে, শুধু হ্যাঁ, রেজিস্ট্রেশন, লগ ইন বা এই ধরনের কোনো অপশন থাকবে না, সেক্ষেত্রে শুধু আমি ওই রেজিস্ট্রেশনের শর্টকাটটা ইউজ যদি করি সেক্ষেত্রে কি এটা সম্ভব? সম্ভব, বাট রেজিস্ট্রেশন ফর্মের আ- মধ্যে তো আবার আ- সেকেন্ডারি বাটন হিসেবে লগ ইন অপশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেকেন্ডারি বাটন অপশনটাও হাইড করে দিবেন, ওই যে একটু আগে যখন দেখাইলাম ফর্মের ভিতরে গিয়ে। তাহলে তো তো এই সেক্ষেত্রে প্যাটার্নটা আমার কি হবে প্লাগইনটা ভাই? ইউজ একটা করতে হবে, বিষয়টা একটা হচ্ছে ইউজার কি প্লাগইনটা আমাকে বারবার ইউজ করতে রেজিস্ট্রেশন, হবে। হ্যাঁ হ্যাঁ, প্লাগইন না থাকলে একটা ইউজার, শর্টকাটটা তো আসলে প্লাগইন থেকেই হচ্ছে। এই যে আলটিমেট মেম্বার আচ্ছা শর্টকাটটা আচ্ছা। আসতেছে প্লাগইনের যে কোডগুলা, ওই কোডগুলা থেকেই লোড করতেছে, প্লাগইন আর অ্যাক্টিভ। একটা আচ্ছা ইউজার তো বারবার রেজিস্ট্রেশন করবে না ভাই,
কারণ লগ ইন করতে হবে, কারণ রেজিস্ট্রেশন করলে সে গালি দিবে আপনাকে, বারবার কেন রেজিস্ট্রেশন করাতে আমাকে রেজিস্ট্রেশনটা এরকম। সেটাই মেক সেন্স করতে, তারপর উনি আক্স না, করলেন রেজিস্ট্রেশনটা অপশনাল ক্লিয়ার হওয়ার থাকতে জন্য। পারে। একটা হ্যাঁ, হ্যাঁ, একটা পেজের রেজিস্ট্রেশনটা অপশনাল, হতে পারে, আমি হতে সেটা পারে। বলতেছি। হ্যাঁ, রেজিস্ট্রেশনের আসলে মূল বিষয়টা রেজিস্ট্রেশন থেকে বেটার হচ্ছে ওটা ইমেল কালেক্টিং ফর্ম, যে আপনি হয়তো বা পরবর্তীতে তাকে আপডেট পাঠাবেন, সাবস্ক্রাইবার ফর্ম যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট, সেটাই। এক্স্যাক্টলি। তো সেটা যেটা লিড এলিমেন্টারি থাকছে। ফর্ম আছে না, ওটা দিয়ে সাবমিশন কালেক্ট করে পরবর্তী ওই সাবমিশন গুলাকে ডাটা হিসেবে, লিড হিসেবে কাজে লাগানো যায়, এই আর কি। ঠিক আছে, এই। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আপনাদের একটা লগ ইন রেজিস্টার, পুরো একটা সাইট কমপ্লিট করে। এটা চাইলে আরো ডিজাইন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সবকিছু দিতে পারেন। লগ ইন লেখাটা আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে জাস্ট এই যেখান থেকে সেটিং এ চলে আসবেন, সাইট থেকে এই যেখানে ডিফারেন্ট টাইটেল দিতে পারেন, বা এটা ফেলেও দিতে পারেন, বা এখান থেকে হাইড টাইটেল। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা অপশন। আপনারা এগুলো ইউটিলাইজ করতে পারেন, আর একটু ঘাটাঘাটি করবেন। ওদেরও কিছু ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন ফলো করবেন। ঠিক আছে, সো ডকুমেন্টেশন গুলো ফলো করলেও অনেক কিছু শিখতে পারবেন, কারণ তারা খুব সুন্দর করে অর্গানাইজ ওয়েতে দিয়ে রাখছে। এগুলো আপনি ফলো করতে পারেন। ডেমো আছে ওদের কিছু, ওদের ইউটিউবে একটা চ্যানেলও আছে, সো সেটাও ফলো করতে পারেন, এই আর কি। সেটা হইলেই মোটামুটি আপনাদের ক্লায়েন্টের কাজ করার জন্য গুড টু গো, সবকিছুই করতে পারবেন আশা করি। বাকি অনেক ফিচার আসবে, অনেক কিছু আসবে যেগুলো ক্লায়েন্ট চাবে, যেগুলো হয়তো আপনি জীবনে নামও শুনেন নাই, বাট ওগুলো আপনাকে একটু অ্যানালাইজ করে শিখে ঘাটাঘাটি করে করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। সো নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, বা আমার টপিকের লাস্ট অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে একটা লগ ইন রেজিস্টার করা যাচ্ছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করা। ঠিক আছে, তাহলে আপনি রেস্ট্রিক্ট করে দেন সাইটটা, একদম রেস্ট্রিক্ট করে দেন সাইটটাকে, ভিজিট করলে লগ ইন রেজিস্টার করতে বলবে, সহজ হিসেব। ভাইয়া, অলরেডি এক্সিস্ট যে অ্যাসাইনমেন্ট জমা দিছি, মনে করেন একটা সাইট আমি জমা দিলাম, যেমন নিউজ পেপার, এটাই হুম, যদি আমি আবার জমা দিই এই ফর্মটা ইউজ করে, সমস্যা নাই তো? হ্যাঁ, হ্যাঁ, না, আপনার মূল কথা হচ্ছে লগ ইন রেজিস্টার করতে হচ্ছে কিনা, সেটা হচ্ছে ব্যাপার। So, আপনি রেস্ট্রিক্ট করে দিবেন, হোম পেজের লিঙ্ক দিয়ে দিবেন, মেনু দেখা যাবে ঠিকই, বাট এখানে রেজিস্ট্রেশন বা লগ ইন অপশন চলে আসবে, রেজিস্ট্রেশন অপশন চলে আসবে। সো লগ ইন রেজিস্টার করতে হবে। চাইলে আপনি অ্যাসাইনমেন্টটাকে ভেরিফাই করার জন্য লগ ইন রেজিস্টারের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন কমেন্টের মধ্যে, না দিলেও চলবে, তারা জাস্ট অ্যাকাউন্ট রেজিস্টার করেন। আর রেজিস্ট্রেশন ফর্মটা সিম্পল রাখবেন, যাতে করে টেস্ট করে দেখা যায়। ঠিক আছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম কিছু রাখার দরকার নাই, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন, দ্যাটস ইট। ভাইয়া হোয়াট অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া লগইন লাইক গুগল, ফেসবুক, এগুলো সম্পর্কে ওয়ার্ডপ্রেস কি ইউজ করে, যদি এটা একটু রাফ আইডিয়া দিতেন। এটা ওই যে বললাম, এই যে এটারই কিছু এক্সটেনশন আছে না, এটার মধ্যে এক্সটেনশন আছে, এটা সোশ্যাল মিডিয়া লগ ইন। তো ওয়ার্ডপ্রেস সোশ্যাল মিডিয়া লগ ইনের একটা অপশনই আছে, লগ ইন, এসএস লগ ইন সম্ভবত বলে এটাকে, নট শিওর। ওই যেগুলো দিয়ে করা যায় নাকি এরকম কিছু একটা, কি যেন ছিল প্লাগইনের নামটা, ওটা মনে নেই আমার। সিঙ্গেল সাইন অন, এসএসও লগ ইন, এরকম কিছু। আচ্ছা, ওয়ার্ডপ্রেস লগ ইন উইথ গুগল লিখলেই হবে, উইথ লগ ইন উইথ গুগল, এটা প্লাগইনই আছে একটা, এই যে নিচে চলে আসবে অপশনটা, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করলে সম্ভবত চলে আসবে। এই রিলেভেন্ট আরো কিছু প্লাগইন পাবেন, একটু ঘাটাঘাটি করলেই পাবেন। মানে এটা এক্সট্রা একটা প্লাগইন দিয়ে করতে হবে, এই আর কি। ঠিক আছে, আর জি। কিছু সোশ্যাল মিডিয়া আছে, লগ ইন উইথ সোশ্যাল মিডিয়া প্লাগইন পাবেন অবশ্যই, ওটা দিয়ে করলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আসলে আমার একটা প্রবলেম নিয়ে আসছি আপনার কাছে এবং সাজেশন চাচ্ছি। আমি এই ক্ষেত্রে কি করতে পারি? এটা হুম, আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কাজ না, কাজটা হচ্ছে আমি আমার ফাইবারে ক্লায়েন্টের কাজ করতেছিলাম শপিফাইতে। তো আমি একটু প্রবলেমে পড়ছি, পরে আমাদের গ্রুপে আমি মেসেজ করছিলাম যে আমার একটু হেল্প দরকার। তো আমাদের গ্রুপে একজন আমাকে বলছিল যে আমি পারবো, আপনি আমার সাথে যোগাযোগ করুন। তো আমি তার সাথে যোগাযোগ করছি, আমি নামটা এখন মেনশন করছি না।